এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। আমি আবার কি করেছি? আমি এই দেশের রাষ্ট্রপতি, আর তুই আমার ছেলে হয়েও বখাটেদের মতো ঘুরে বেড়াস কেন? কে বলেছে আমি ঘুরে বেড়াই? ঠিক মতো ভার্সিটি যাস না, আমার সাথে কোনো অনুষ্ঠানেও তুই যাস না। তো কি করব? তুমি ভালো করেই জানো আমার রাজনীতি একদম পছন্দ না। তাই বলে তুই দূরে দূরে থাকবি এভাবে? হুম, থাকবো। যখন আমার ভালো লাগবে তখনই যাব। তাছাড়া আমি যে তোমার ছেলে তা আমি কাউকে বুঝতে দেব না। তুই যে আমার ছেলে 15-20 জন ছাড়া আর কেউ জানেও না। যাই হোক, কাল একটা বিয়েতে যাব, তুইও আমাদের সাথেই যাবি। বিয়েতে যাওয়া যাবে কিনা শিওর না, কিন্তু বিয়েটা কার? আমার বন্ধুর ছেলের বিয়ে। নিজের ছেলের বিয়ে দেওয়ার বয়সে আমাকে এখন অন্য কারো বিয়ে দেখে কাটাতে হয়। দেখো, আমি এখন কিছু বলতে চাই না। কাজ আছে আমার, সেখানে যেতে হবে। তোর আকাইমা আবার কিসের কাজ? তোকে কিন্তু যেতে হবে বলে দিলাম। ও তুমি বুঝবে না, তবে যেদিন বুঝবে সেদিন তুমি নিজেই বুঝতে পারবে। চলি আমি। ওর বাবার সাথে কথা বলে চলে আসে আস্তানায়। ডেকেছিস কেন? একে আজকে ধরেছি। ওকে দেখে তো কোনো গ্যাংয়ের লোক বলে মনে হয় না। ওই কোনো গ্যাংয়ের লোক না, ওর কাজ হলো খবর দেয়া। কিরকম খবর? 2-3 দিনের মধ্যে কারোর উপরে আক্রমণ হবে, কিন্তু কার উপরে এটাই এই শালা বলছে না। আচ্ছা, দেখছি আমি। ওই বল, কার উপরে হামলা করবি? দেখুন, কোনো মাফিয়ার উপরে হামলা হবে না। সত্যি বলছিস তো? আমি সত্যি বলছি। মাফিয়ার উপরে না হয় হামলা হবে না, বুঝলাম। তাহলে কার উপরে হবে? স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে হামলা হবে। কিভাবে হামলা হবে? শুনলাম উনি কারো বিয়েতে যাবে, সেজন্য বিয়েতেই ওনার উপরে হামলা হবে। ওখানে তো সিকিউরিটি থাকবে, তাহলে? সিকিউরিটি থাকলেও যখনই একা থাকবেন উনি, তখনই ওরা হামলা করবে। তাছাড়া ওরা গেস্টদের মতোই বিয়েতে ঘুরে বেড়াবে, সুযোগ পেলেই মেরে ফেলবে। তা ওনাকে মারতে কে চায়? কে মারতে চায় তা আমি জানি না, কিন্তু ওনার উপরে হামলা হবে এটা আমি জানি। ভাই, তাহলে তো অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। তা তো হবেই। একটা কাজ করি তাহলে। কি কাজ বলেন? ওকে তোরা রেখে দে এখানে 3-4 দিন। বিয়ের কাহিনী শেষ হলেই ওকে ছেড়ে দিব। ওকে ছেড়ে দিলে ও যদি সবাইকে বলে দেয়? দেখ, ওর কাজ হচ্ছে খবর আদান প্রদান করা। এর বাইরে ও তো কোনো কিছুই আর পারবে না। তাছাড়া ও তো সরাসরি জড়িত না, সেই জন্য ওকে ছেড়ে দেওয়া হবে বিয়ের পরেই। ভাই, আমাকে মারবেন না তো? আরে না, তুই উল্টো আমার উপকার করেছিস। তুই যে আর কারোর সাথে বিয়ে পর্যন্ত যোগাযোগ করতে না পারিস, সেই জন্য তোকে আমি রেখে দিব কয়েকটা দিন এখানে। বিয়ের কাহিনী শেষ হলেই তোকে ছেড়ে দিব। আর নিলয়, ওকে কোনো মারধর কিন্তু করবি না। ও যা যা খেতে চায় খাওয়াবি, কিন্তু যদি পালিয়ে যেতে চায় তাহলে মেরে ফেলবি। যদি আমাকে না মারেন তাহলে ভাই আমি পালাবো না। নিলয়, তাহলে ওর খেয়াল রাখিস। চলে আসে বাসায়। এদিকে আকাশের বাবা কাজ করতে থাকে তখন। স্যার, 2 দিন পরে আপনার মিটিং আছে কি কোথাও? তা জেনে তুমি কি করবে? তাহলে আগে থেকে সিকিউরিটি বাড়িয়ে রাখতাম। আমার বন্ধুর ছেলের বিয়েতে যাব, সেজন্য তেমন কোনো সিকিউরিটি লাগবে না। কিন্তু স্যার, যদি কেউ আক্রমণ করে? ওখানে আবার কে করবে আক্রমণ? তাও সিকিউরিটি থাকবে আপনার সাথে। আচ্ছা, তাই করিও। 2 দিন পরে। বাবা, আমি যাব তোমার সাথে। ওই দিন তো যাবি না বলছিলি। ভেবে দেখলাম তোমার সাথে যাওয়াটা অনেক বেশি জরুরি। দেখ, ওটা কিন্তু ভদ্রলোকের বিয়ে বাড়ি। সেখানে গিয়ে বখাটেদের মতো কাজ করে বসিস না। আরে না, ওইসব কিছুই হবে না। মনে থাকে যেন। পরের দিন তেমন কোনো সিকিউরিটির সাথে নেওয়া হয়নি। 4 জন সিকিউরিটি আকাশ আর ওর বাবা রওনা দেয় বিয়ের উদ্দেশ্যে। যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছে, সেজন্য আর সিকিউরিটি দিয়ে কি করবে বিয়ে বাড়িতে আসার পরে। বাবা, তুমি যাও, আমি একটু পরেই আসছি। এখন আমার সাথেই থাকবি। তোকে যদি এখন আমি একা ছাড়ি, আবার কোনো না কোনো ঝামেলা তুই ঠিকই করবি। তা মেয়ের বাড়িতে যাবে কখন? এখনো তো ভিতরে ঢুকতেই দিলি না, তাহলে জানবো কি করে? ঠিক আছে, চলো।
ভিতরে এসে পরিচিত হয়ে যায়। বাবা আকাশকে পরিচয় করিয়ে দেয় ওখানে থাকা সম্মানিত ব্যক্তিদের সাথে। ওদের সাথে পরিচয় হওয়ার কিছুক্ষণ পরেই চলে আসে মেয়েদের বাড়িতে। তোমার শ্বশুর বাড়িতে তো এসে গেলাম, কিন্তু আমাদের নেওয়ার জন্য কি কেউ আসবে না? আসবে, একটু অপেক্ষা করো। আকাশ যেই গাড়ির দরজা খুলল তখনই একটা মেয়ে এসে আকাশের উপর এসে পড়ে। আকাশ তো তাকিয়ে আছে মেয়েটির দিকে। এই যে মিস্টার, গাড়ির দরজা কেউ এভাবে খোলে বুঝি? হুম হুম। তাহলে শিখিয়ে দিন আমাকে কিভাবে খোলে। আমার কি কোনো কাজ নেই? তাহলে কাজ ফেলে রেখে এখানে কেন আসলেন? এসেছি বরকে নেওয়ার জন্য। তা আপনাদের মধ্যে বরকে শুনি। যার গায়ে পাঞ্জাবি আছে সেই বর। এতটুকু কমন সেন্স তো আপনার থাকার কথা। কমন সেন্স আমার না, আপনার প্রয়োজন। নিজেই তো পাঞ্জাবি পরে আছেন। চোখে কি কম দেখেন? চশমা যেহেতু আছে তাহলে কমই দেখেন। পাঞ্জাবির দিকে তাকালেই তো বুঝতে পারেন কোনটা বরের। এই, আপনি আমাকে কানা বলছেন? কানাকে তো কানাই বলবো। তুই যে বর হবি না আমি এটা শিওর হলাম, কারণ আমার হবু দুলাভাই আপনার মতো বখাটে তো হবে না, তাই না? জি, আপনাকে দেখলে তো ইংল্যান্ডের মহারানী মনে হয়। ভাই তুমি একটু চুপ করো, নিজে নামো, আমাকেও নামতে দাও। সে কখন থেকে আমার উপর হেলান দিয়ে আছে, ওঠার তো নামই নিচ্ছে না। এবার ইরা নিজের অবস্থান বুঝতে পারে। যেভাবে পড়েছিল ঠিক সেভাবেই ওখানে আছে। গায়ে যে পড়ে আছে ঝগড়া করছে বলে সে খেয়াল নেই ওর। কতটা নির্লজ্জ একটা মেয়ে, ছেলে দেখলেই খালি গায়ে পড়তে চায়। আপনার চেহারা আয়নায় একবার দেখে আসবেন, দেখে তো পুরো ফকিন্নির মতো লাগে। ভাই আপনারা ঝগড়া বন্ধ করে একটু উঠে দাঁড়ান আর আমাকেও দাঁড়াতে দিন। এবার ইরা উঠে যায়, নীলকে নিয়ে বের হয়। গেটের মধ্যে ওরা দাঁড় করায়। ভেতরে তো এত সহজে যেতে দিব না। না দিলে আপনাকে কোলে নিয়ে ঢুকে যাব, তাহলে দেখব কিভাবে যেতে না দেন। দেখেছেন ভাইয়া, আপনার বন্ধু কি বলছে? ও কি বলবে? ভিখারিদের মতো ভিক্ষা না চেয়ে কত দিতে হবে বলেন? আমাদের আমাদের ভিখারি বলল। আপনাদের না, শুধু আপনাকে বলেছি। এটা শুনে তো ইরা আরও রেগে যায়। আপনার মতো ফকিন্নির কাছে টাকা যে থাকবে না তা আমরা জানি, সেই জন্য ফকিন্নির কাছ থেকে টাকা আমি নিতে চাই না, সেই জন্য ফ্রিতে আসুন। ওদের ঝগড়া দেখে নীল তো হাসছে, সাথে ইরার সাথে আসা মেয়েগুলো। আপনাকে আমি দেখে নিব। সবার সামনে দেখবেন নাকি বেডরুমে নিতে হবে শুনি? হুম হুম। দোস্ত, ওখানে তো পুরো দোকানটাই উনি নিয়ে নেবে, তার চেয়ে ভালো ওনাদের আসতে দে। কি করার, ওখানে অনেক ঝামেলার মধ্য দিয়ে আকাশকে আনা হয়। কিছুটা সময়ের পরে খাবার দেওয়া হয়। আকাশ এসে ওর বাবার সামনে বসে। তুই এখানে কেন বসেছিস? তুমি একা, সেই জন্য আসলাম। তুই নিলয়ের কাছে যা, আমি এখানেই ঠিক আছি। অনেকটা জোরাজোরি করার কারণে আকাশ চলে আসে। কিছুক্ষণ পরে খাবার খাওয়া শেষ হয়। তারপরেই 3-4 জন লোক পিস্তল বের করে আকাশের বাবার মাথায় রাখে। পুরো আত্মীয় স্বজন আর বাকিরা তো কি করবে বুঝতে পারছে না। এই সবাই সরে দাঁড়াও, যে সামনে আসবে তাকেই কিন্তু মেরে ফেলবো। এই তোমরা জানো উনি কে? জানি বলেই তো আমরা ওনাকে নিয়ে যাব। তোরা কিন্তু অনেক বড় ভুল করছিস সেখানে। বেশি কথা বললে তাকে এখানেই মেরে রেখে দিব, বুঝতে পারলি? ওই চুপ কর। এসবের ভিতরে আকাশ তো প্রস্তুত, কিন্তু বিয়ে বাড়িতে এত লোকজন যে জন্য চায় না এখন কোনো বাড়াবাড়ি হোক। কেননা এখন বাড়াবাড়ি মানে নিরীহ কিছু লোকও মারা যেতে পারে। আকাশ কিছু করো। আগে ওরা একটু সাইডে যাক, তারপর করছি ব্যবস্থা। লোকগুলো ওর বাবাকে নিয়ে সাইডে আসে। ওই সুযোগে নিমেষেই ওদের 4 জনকে গুলি করে মেরে ফেলে। সবাই তো হা করে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশের বাবা। ওদের মারার সাথে সাথেই আকাশ ব্যাকআপ টিমদের ডেকে নেয় ওইদিকে। সরি আঙ্কেল, বুঝতে পারিনি এখানে এমন কিছু হয়ে যাবে। এক একে সবে এসে অনুতপ্ত হয়, কেননা এখানে এসে ওনার উপরে হামলা এটা তো 4টেখানি কথা না। সবাই তো ভয়ে আছে, কেননা ওই হামলাকে কেন্দ্র করে ওনাদের জেলও নিতে পারে। ব্যাকআপ টিম আসে হেলিকপ্টার নিয়ে। বাবা, তুমি এখান থেকে সোজা বাসায় যাবে, কিন্তু তুই। আমি পরে সবটা সামলে আসছি। 5 জন স্পেশাল ফোর্সকে দিয়ে পাঠিয়ে দেয় ওর বাবাকে। কিছুক্ষণ পরে এখান থেকে কেউ যাবেন না। কেন যাব না আমরা? এখানে আরও 6 জন লোক আছে, তাদের খুঁজে বের করতে হবে। যদি কেউ চালাকি করার চেষ্টা করেন তাহলে এরা কিন্তু মোটেও ছাড়বে না। কেননা ফোর্সের সাথে আরও কিছু অফিসারকেও আনাই। আপনারা সবাই লাইন ধরে দাঁড়ান।
এখানে আপনারা ভালো করে দেখুন আপনাদের পরিচিত বাহিরে এখানে কেউ আছে কিনা। মোটামুটি 30 মিনিট পরে চারজনকে খুঁজে বের করে। তাদের কাছে পিস্তল ছিল, সেগুলো উদ্ধার করে। এখানে 2 জন আছে। একটা কাজ করো, এখানে যারা আছে তাদের তল্লাশি করুন। তবে কেউ যদি চালাকি করার চেষ্টা করে তাকে ওখানেই গুলি করে দিবেন। আমার একটা কথা ছিল। কি কথা বলুন। সামান্য বিষয় নিয়ে সোজা গুলি কেন করতে হবে? বেশি কথা বললে সবার আগে আপনাকে গুলি করতে বলবো। আমি কোনো সাধারণ মেয়ে না যে বললেই গুলি করে দিবেন। আমার বাবা একজন মন্ত্রী, আর উনি এখানেই আছেন। দেখুন, আমি জানি না আপনি কে, কিন্তু তাই বলে যার উপরে আক্রমণ হয়েছে আপনি ভালো করেই জানেন উনি কে। তাহলে চুপ করে থাকুন, নয়তো আপনাকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। কিছুক্ষণ তল্লাশি করে 4 জন মেয়েকে পাওয়া যায়। ওরা তো কিছুতেই শিকার হচ্ছে না। একটা কাজ করো, এই পিস্তলে ওদের হাতের চাপ আছে কিনা তা এখনই মিল করো। যদি থাকে তাহলে ওদের 2 জনকে এখানে মেরে ফেলবো। 1 ঘন্টা পরে চেক করে জানতে পারে ওখানে ওদের ফিঙ্গারপ্রিন্ট নেই, আছে অন্য কারোর। এরপর বাকিদের ছাপ নিয়ে ওই 2 জনকে ধরা হয়। এদের 10 জনকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ে যাবেন। ওখানে সিকিউরিটি আছে, ওদের দিবেন। বাকিটা আমি ওদের বলে দিব। ঠিক আছে স্যার। ওরা চলে যায়। আকাশও বসে থাকে। ছেলের বাবা মা, মেয়ের বাবা মা তো অনেক লজ্জিত, কেননা এখানে ওদের ভিতরে ঢুকে এরকম একটা কাণ্ড করে বসবে ওরা তো বুঝতে পারেনি। দেখুন, এখন সব কিছু ঠিক আছে, আপনারা এবার যে যার মতো যেতে পারেন। সত্যি আমার সাথে থাকা সিকিউরিটিগুলো আসলে কোনো কাজের না। তুমি একটা কাজ করবে কি? কিরকম কাজ? তুমি আমার বডিগার্ড হয়ে যাও। তোমার কাজের দক্ষতা দেখে আমার ভালো লাগলো। কি বলছেন আঙ্কেল? ও কেন আপনার বডিগার্ড হতে যাবে? ও তো... আমি ভেবে দেখব। আর আপনি কিন্তু বেঁচে গেলেন, নয়তো আজকেই আপনার শেষ দিন হতো। দেখেছো বাবা, তোমার সামনে আমাকে কি বলছে এইসব? চুপ কর না তুই। ভাগ্য ভালো, কারো কোনো ক্ষতি হয়নি। যদি কোনো ক্ষতি হতো তাহলে তো আমাদেরই বদনাম হতো। বাবা, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? সেজন্য এবার একটু চুপ কর। ঠিক আছে, করলাম। এই নাও আমার কার্ড, আমার সাথে যোগাযোগ করতে পারো। একটা কথা মনে রাখো, তুমি যখনই চাইবে তখনই আমার বডিগার্ড হয়ে থাকতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি জানাবো। তাহলে তুমি আমাদের সাথে আসতে পারো। আমাদের সাথে ও কেন আসবে? কারণ আমাদের বাসা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা তো অনেক কাছাকাছি, মাত্র কয়েক কিলোমিটার দূরে। আঙ্কেল, আমরা তাহলে যাই এখন। আকাশ, তুমি কি... ঠিক আছে, আমি ওনাদের সাথে যাচ্ছি, তোমরাও চলে যাও। ঠিক আছে, সাবধানে থেকো। কি করার, ওনারা গাড়িতে এসে বসে। রফিক চৌধুরী সামনে বসে, আকাশ আর ইরা পিছনে বসে। বাবা, তুমি সামনে কেন বসেছো? তুই তো জানিস আমি পিছনে বসতে পারি না। আমি একটা অপরিচিত ছেলের সাথে একা গাড়িতে বসবো? তুই একা কোথায়? আমি তো আছি। তাছাড়া ও যখন আমার বডিগার্ড হয়ে আসবে তখন তো তোর সাথে ওকে মাঝে মধ্যে পাঠাবো। সেজন্য এখন একটু অ্যাডজাস্ট করে নে। বাবা, এর মতো পাগলকে আমি কখনোই মেনে নিব না। আমি আপনাকে বিয়ে করার জন্য বলিনি যে কথায় কথায় মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না এই কথাটা বলছেন। আপনি তো আসলেই একটা ফাজিল লোক দেখছি। বেশি কথা বললে এখানেই আপনাকে মেরে দেব। বাবা, তুমি কিছু বলছো না কেন শুনি? আচ্ছা, তোমরা এখন ঝগড়া থামাও, ঠিক আছে? আপনার পেতনির মতো মেয়েকে বলুন। বাবা, দেখেছো তুমি আমাকে পেতনি বললো? আমি সব কিছুই শুনছি। তোমরা দুজনেই এবার চুপ করো। এরা তো মুখ ঘুরিয়ে বসে আছে। তখন আকাশের বাবা কল দেয়। হ্যাঁ বাবা, বলো। ঠিক আছে, তো এখন? হ্যাঁ ঠিক আছে। তা ওইদিকে কিছু জানতে পেরেছিস? এখানে 10 জনকে পেয়েছি বাবা। যারা আক্রমণ করেছিল ওদের অফিসে পাঠিয়ে দিয়েছি। ওদের মাধ্যমে বাকিটা জানা যাবে। তুই তাহলে সাবধানে চলে আসিস। হ্যাঁ, ওই নিয়ে চিন্তা করো না, আমি সাবধানে চলে আসব। আকাশ ওর বাবাকে কল কেটে দিয়ে নিলয়কে কল দেয়। হ্যাঁ ভাই বলুন। ওই লোকটাকে ছেড়ে দে। ঠিক আছে। তবে ওকে বলে দিবি এরপর যদি এরকম কোনো খবর পাই যেন জানায়। ঠিক আছে, বলে দিব। কিছুক্ষণের ভিতরে লোকটাকে ছেড়ে দেওয়া হয়, সাথে সব কিছু বলেও দেওয়া হয়। কিছু ঘন্টা পরে রফিক চৌধুরী তার বাসায় ফিরে আসে। এটা আমার বাড়ি। অনেক সুন্দর আছে,
ভালোই টাকা পয়সা মেরেছেন। আরে তুমি ভুল ভাবছো, টাকা পয়সা কেন মারতে যাব? এগুলো আমার বাবা বানিয়েছিল। তুমি তাহলে ফিরে যাও, আমি একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তোমাকে নিয়ে আসবে। বাবা, ওকে এত আদিক্ষেতা কেন দেখাচ্ছ বলো তো শুনি? আপনার এত জলে কেন? কেননা উনি আমার বাবা, যেই জন্য আমার জলে। হিংসুটে কোথাকার। ওই, তুই আমাকে হিংসুটে বললি? বলেছি। বললে কি করবেন? কি করব তা আগে ভেবে নেই, তারপর না হয় বলবো। ভাবতে থাকুন, তাহলে চলি আমি। ওখান থেকে আকাশ ওর বাসে আসে ওখানে। তোর এতক্ষণ লাগলো আসতে? তোমাকে তো পাঠিয়ে দিয়েছি আমি, কিন্তু বাকি কাজগুলো করতে তো সময় লাগবেই। আমি কল দিয়ে বলে দিয়েছি, ওরা ভালো করে ওদের থেকে কথা বার করবে। চিন্তা করো না, তোমার উপরে যদি কেউ হামলা করেও সেটা তোমার দলের লোকজন হবে। আমার দলের লোকজন কেন? ও তুমি বুঝবে না, আমি একটু আসছি তাহলে। এখন তুই যাবি কোথায়? একটু কাজ আছে, শেষ করে আসি। চলে আসে হেডকোয়ার্টারে, যেখানে ওই 10 জনকে রাখা হয়েছে। আঙ্কেল, ওরা কিছু বলেছে? এখনো তো বলেনি। যে করেই হোক ওদের থেকে কথা বের করতে হবে। সত্যি আমরা অনেক লজ্জিত আকাশ, তোমার বাবার উপরে এভাবে হামলা হবে তা আমরা মোটেও বুঝতে পারিনি। তাছাড়া বিয়ে বাড়িতে তো কেউ আর সিকিউরিটি নিয়ে যায় না। তাছাড়া এই নিউজ বাইরে যেন না যায়। ওইটা নিয়ে ভেবো না তুমি। তবে এদের পিছনে যার হাতে থাকবে না কেন, আমি কিন্তু তাকে মোটেও ছাড়ব না। আচ্ছা আগে দেখি ওরা কিছু বলে কিনা। আমি ভিতরে আসবো কি? হ্যাঁ, আসো তাহলে। ভিতরে আসে, ওখানে আরও কিছু পুলিশ অফিসার ছিল। ওরা অনেক চেষ্টা করে, ও কিছু আদায় করতে পারেনি, সেজন্য। আমাকে একটা কাটার মেশিন এনে দিতে পারবেন কি? কীরকম কাটার মেশিন? চিকন চিকন গাছের ডাল কাটার মতো। জি, এনে দিচ্ছি। এর ভিতরে আকাশ ওদের জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু ওরা কোনো কিছুই ঠিকমতো বলতে পারছে না। আমি তো ওদের গাছের ডাল কাটার মতো মেশিন আনার জন্য বলেছি, কিন্তু আমি তো ডাল কাটবো না ওটা দিয়ে। তাহলে কি কাটবি তুই? কি কাটবো তা একটু পরেই দেখতে পারবি। 10 মিনিট পরে ছোট একটা মেশিন দেওয়া হয়, সবাইকে একটা ডাল কেটে দেখায়। অনেক সহজে তো ডালটা কেটে গেল। ডাল কাটার মেশিন? ডালই তো কাটবে। যদি এটা দিয়ে আঙুল কাটি? আঙ্গুল কাটার শব্দটা শুনে লোকগুলো একজন একজনকে দেখতে থাকে। আকাশ ওদের দিকে আর চোখে তাকায়। দেখ, আমি তোদের একজনকে এক একটা প্রশ্ন করব। যে সঠিক উত্তর দিবে তাকে আমি কিছুই করব না। যে মিথ্যা বলবে বা কোনো উত্তরই দিবে না, তার আঙুল থাকবে এই মেশিনের ভেতরে। এবার তোরা ভেবে দেখ কি করবি। তবে এটাও বলে দেই, তোদের চিকিৎসারও কিন্তু করা হবে না। এইসব তো করা যাবে না। কি করা যাবে না যাবে তা কি তোমার থেকে শিখতে হবে? দেখুন, ওদের এভাবে ভয় দেখানো যাবে না। কথাটা শুনে আকাশের বুঝতে বাকি রইল না, সেজন্য ওই অফিসারকে হাত করা পরিয়ে ওদের সাথে বসিয়ে দেয়। কি করছো আকাশ? ও কি আসলেই পুলিশ নাকি ওদের লোক? ও তো পুলিশ। তাহলে ওর কথাবার্তা এরকম কেন? কি করেছে ও? পুরো ঘটনা বলতে থাকে। সবটা শুনে তাহলে 2 ঘন্টা ধরে তুমি ওদের সাথে কি আলাপ করছিলে যে ওরা কিছু স্বীকার করলো না? এখন বুঝলাম কেন এখনো কিছু ওরা বলেনি। বিশ্বাস করুন স্যার, আমি এইসব কোনো কিছু জানি না। আঙ্কেল, আপনি যান, ওদের থেকে আমি কথা বের করব। ওরা হয়তো জানে না আমি কি কি করতে পারি। ঠিক আছে, দেখো। আকাশ দেরি না করে প্রথমেই পুলিশ অফিসারের একটা আঙ্গুল কেটে নেয়। ও তো চিৎকার করতে থাকে, কিন্তু সে চিৎকার বাহিরে বের হয় না। এই চিৎকারে বাকি 10 জন তো ভয়ে শেষ। এখনো চুপ করে থাকবি না? আমি এক এক করে তোদেরও বলছি ভাই, তাও আমাদের আঙ্গুল কাটবেন না? ওই তোরা কিছু বলবি না, ও শুধু ভয় দেখাবে, কিন্তু কিছু করবে না। ও তাই? তুই পুলিশ বলে তোকে ছাড় দিলাম না, তাহলে ওদের কি হবে তা কি ভেবে দেখেছিস? এই বলে অফিসারের অন্য হাতের আরেকটা আঙ্গুল কেটে নেয়। এবার কি করার? সবাই কন্ট্রোল রুম থেকে চিৎকার শব্দ শুনতে পায়। ওর মতো অফিসার এরকম কাজ জড়িত থাকবে তা কোনোভাবে বিশ্বাসই হচ্ছে না। এবার ওরা অফিসারের এমন কাহিনী দেখে সব সত্যি বলতে থাকে। ওদেরকে বলেছিল হামলা করতে সবার নাম বলে দেয়। এবার আমাদের ছেড়ে দিন। দিব, একটু পরেই। আগে এর ট্রিটমেন্ট তো করাই। কমিশনার ওখানে এসে অনেকটা লজ্জিত হয়। আমরা বুঝতে পারিনি এখানেও জড়িত থাকবে। ওকে চিকিৎসা করান,
সাথে জেলে পাঠানোর ব্যবস্থা করুন। এর সাথে ওই এমপিকে ধরার ব্যবস্থা করুন। তুমি কিছুই ভেবো না, সব কিছু হয়ে যাবে তাড়াতাড়ি ভাবে। ঠিক আছে, আমি তাহলে চলি এখন। কমিশনার চলে যায় এমপিকে গ্রেপ্তার করতে। আকাশ বাসে ফিরে আসে। বাবা, তোমার উপরে এমপি হামলা করেছিল। এমপির সাথে একজন পুলিশ অফিসার জড়িত আছে। কিন্তু এত কিছু তুই কিভাবে জোগাড় করছিস? ওইসব নিয়ে ভেবো না। তোমার ছেলে বখাটে যদিও হয়, কিন্তু কাজের বেলায় কোনো ছাড় কিন্তু দেয় না। সে তো দেখতেই পাচ্ছি। ভালো কিছু করার জন্য যদি বখাটে হতে হয়, তাহলে সে বখাটেই তো ভালো। অবশেষে তাহলে বুঝলে। আচ্ছা, আমি ঘুমাবো এখন। একটা কথা বলতো আকাশ, কি করো আম্মু? তুই কি আগে থেকে জানতি কোন বিষয়? এই যে তোর বাবার উপরে যে হামলা হবে? কি? আকাশ আগে থেকে জানতো? তাহলে ও আমাকে আগে কেন বলেনি? তা তো আমি জানি না। আমি কি করে জেনেছি তা তোমাদের জানার কোনো দরকার নেই। বাবা বর্তমানে ঠিক আছে, এটাই ওনার জন্য বড় কিছু। কিন্তু তুই কিভাবে জানিস? কিভাবে জানি বললাম তো, তোমাদের এই বিষয়ে জানার কোনো প্রয়োজন নেই। কারো আর কথা বলেনি। এইদিকে এমপিকে গ্রেপ্তার করা হয়, সাথে আরও যারা জড়িত ছিল সবাইকে গ্রেপ্তার করা হয় সকালবেলায়। স্যার, আপনার উপরে যারা হামলা করেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওদের কোর্টে চালান করো। ওদের এমন শাস্তি দিবে যেন আর এমন কারো সাথে করার সাহস না পায়। জি স্যার, তাই হবে। এইদিকে কাজ শেষ করে আকাশ ওর আস্থানে আসে। ভাই, আপনি যেমনটা বলছেন তেমনটাই করেছি। তা এমপির হয়ে আর কে কে কাজ করে? এখানে ওদের নাম আছে। এদের মধ্যে কিছু লোককে পুলিশ তো অ্যারেস্ট করেছে, কিন্তু বাকিদের এখনো ধরা হয়নি। ওদের তাহলে আমরা খুঁজে বের করব। ঠিক আছে ভাই, যেমনটা আপনার ইচ্ছে। আমি তাহলে লোক লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। আজকে তো আমাদের কিছু মাল আসার কথা, সেগুলো আসবে কখন? কিছুক্ষণের ভিতরে চলে আসবে ভাই, আমাদের লোক আনতে গেছে। ঠিক আছে। 1 ঘন্টা পরে মাল নিয়ে আসা হয়। সেগুলো হিসেব করে তারপর গোডাউনে রেখে দেয়। নিলয়, তাহলে একটা কাজ করো, যাদের ধরা হয়েছে তাদের ছাড়া বাকি সবাইকে ওঠানোর ব্যবস্থা করো। কেননা নয়তো ওরা আরও বেশি ঝামেলা করবে পরে। জি ভাই, আমাকে সময় দিন, আমি করছি। এদিকে ইরা ভার্সিটি থেকে ফিরছিল, তখন ওর সাথে কিছু ছেলের ঝামেলা শুরু হয় রাস্তার মধ্যে। তোরা জানিস না আমি কে, কি করতে পারি? কোনো কিছুই করতে পারবি না। তোরা কি ভেবেছিস আমি একা? ওনার সাথে আমিও আছি। কথা বলতে বলতে আকাশ ওদের কাছে আসে। তুই কোথা থেকে এসেছিস? সেটা বড় কথা না, বড় কথা হলো তোমাকে বাঁচানো। কিরে, তুই কি নিজেকে হিরো ভাবছিস? আমি মোটেও নিজেকে হিরো বানাই না, হিরো সবাই আমাকে বানায়, বুঝতে পেরেছিস? এই যে ওদের সাথে পারবেন কি? ওরা মাত্র তো 4 জন, এই আর কি এমন কঠিন কাজ? মনে হয় তুই আমাদের ব্যাপারে কিছু জানিস না। ঠিক আছে, তোমাদের যখন হসপিটালে যেতে এতই ইচ্ছে তখন আর কি করার। এই যে ম্যাডাম, একটু সরে দাঁড়ান। একটু সাইডে এসে দাঁড়ায়। ওরাও আসে মারামারি করার জন্য। কিছুক্ষণের ভিতরে ওদের ভালো করে মারতে থাকে। অনেকটা মারা হয়ে গেলে, এবার বল, কেন ওকে দাঁড় করালি? একটু ভালো লেগেছিল, সেজন্য ভাবলাম উঠিয়ে নিয়ে গিয়ে। দেখাচ্ছি তোর উঠিয়ে নেওয়া। মারতে থাকুন ওদের, আমি এখনই বাবাকে কল দিচ্ছি। বাবা এসে ওদের নিয়ে যা করার করবে। কথায় কথায় এত বাবা বাবা করেন কেন বলুন তো? স্বামী যেহেতু নেই সেহেতু বাবাকেই তো ডাকবো। তার আর কোনো দরকার নেই। ওই তোরা যা এখন। ওরা তো গাড়ি নিয়ে চলে যায়। ইরা কিছুটা খুশিও হয়। বাঁচানোর জন্য ধন্যবাদ। এবার যান তাহলে বাসায়। কি করে চলে আসে বাসায়। আকাশও যেতে থাকে ওর বাসায়। মাঝখানে পুলিশের ঝামেলায় ফেসে যায়। লাইসেন্স ছাড়া গাড়ি, তার উপর মাথায় হেলমেটও নেই। ওদের মাথায়ও তো নেই, তাহলে ওদের কেন ধরছেন না? ওরা বড় লোক বাবার ছেলে, ওদের ধরে কি চাকরি হারাবো নাকি? তাহলে আইন কি শুধু গরিবদের জন্য? তা নয় তো কি, বড় লোকেদের জন্য অনেক কিছু ছাড় আছে যা গরিবদের জন্য নেই। সেই জন্য তোকে এখন থানায় নিয়ে যাব। যদি 1000 টাকা দিস তাহলে ছেড়ে দিব। আমার কাছে 100 টাকা আছে। তাহলে তো তোকে থানায় নিতেই হয়। কি করার, থানায় এনে সোজা লকআপে ঢুকিয়ে দেয়। আকাশও চুপচাপ বসে আছে। ওখানে আরও কয়েকজন ছিল যাদের সেম কাজের জন্য আনা হয়েছে। ওদের সাথে কিছুক্ষণ গল্প করতে থাকে। বিকাল হয়ে আসে তখন। আমাদের কি যেতে দিবেন নাকি আমরা কোনো কিছু করব? কি করবি তুই? একটা কল করা যাবে কি? কাকে কল দিবি তুই?
আমার মামাকে কল দিব, তাহলে উনি আমাকে ছাড়াতে তো আসবেই। যখন উনি আসবে তখন উকিলকে সাথে নিয়ে আসতে বলবি। আমার মোবাইলটা দিন, মামাকে কল করব। অফিসার তো মোবাইল দেয়। আকাশ কমিশনারকে কল দিয়ে বলে দেয় 20 মিনিট পরে থানার বাইরে কমিশনার আসে। তাকে দেখে অস্তিত্ব হাওয়া টাইট। স্যার আপনি এখানে কেন? থানায় আসার আগে কি তোমার পারমিশন নিতে হবে? না স্যার, আমি ওইভাবে বলতে চাইনি। যাই হোক, আজকে কাদের নিয়ে এসেছো থানায়? ওই তো স্যার, যারা বাইকের সব কিছু মানে না তাদের নিয়ে এসেছি স্যার। যতজনকে এনেছো সবাইকে বের করো। ওদের বের করে আনে। আকাশও চলে আসে। ওনাকে চাকরি থেকে বের করে দিয়েন। ওই তুই কে যে তোর কথায় আমাকে চাকরি থেকে বের করে দিবে? দুর্নীতি আর ঘুষ খাওয়ার জন্য আপনার চাকরি যাচ্ছে। স্যার, যদি কারো বাইকের কাগজপত্র না থাকে, হেলমেট না থাকে, আবার ড্রাইভিং লাইসেন্সও না থাকে, তাহলে থানায় তো নিয়েই আসবো। এই অপরাধের জন্য জরিমানা করা হয়, কিন্তু থানায় কেন আনতে হবে তাদের? স্যার আসলে আমি সবই জানি। তুমি ওখানে অন্যায়ভাবে টাকা চাও। যারা দেয় তাদের ছেড়ে দাও, যারা দেয় না তাদের এখানে নিয়ে আসো। শুধু এটার মধ্যেই পড়ে থাকে না, সাথে বড় লোকেদের জন্য একরকম আইন, আবার গরিবদের জন্য অন্যরকম আইন। এরকম? না স্যার, কিছু না, ওর কথা শুনতে যাবেন না। তুমি বলো। ওনার কথা হলো, ধনীরা যতই অন্যায় করুক না কেন তাদের ধরা যাবে না, আর গরিবরা অন্যায় করলেই তাদের ধরতে হবে। যদি টাকা দিতে পারে তাহলে জায়গায় ছেড়ে দেওয়া হয়। আইন সবার জন্য তো সমান, তাহলে ধনীদের জন্য আবার কি রকম আইন? ওই যে ধনীদের ধরলে নাকি চাকরি থাকবে না। এখনো তো ওর চাকরি নেই। ঠিক বুঝলাম না স্যার, আমার অপরাধ কি স্যার? এত কিছু করেও বলছো তোমার অপরাধ কি? তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, আর বাইক কেসে যাদের ধরা হয়েছে তাদের ছেড়ে দাও। প্লিজ স্যার, এবারের মতো আমাকে ছেড়ে দিন। কিন্তু কিন্তু তোমাকে ছেড়ে দিব, তাও কিছু শাস্তি তো তোমাকে দিতেই হবে, নয়তো তুমি শুধরাবে না। 3 মাসের জন্য সাসপেন্ড করা হলো। অফিসাররা কিছুই বলতে পারল না, চলে যায় ওখান থেকে। ওই দিন কমিশনার সবার উদ্দেশ্যে জানিয়ে দেয় কোন অবস্থায় যেন ধনী গরিবদের মধ্যে ভেদাভেদ না করা হয়। ওইদিকে অফিসার আসে মন্ত্রীর কাছে। কি হয়েছে, কাঁদছিস কেন? আমাকেও 3 মাসের জন্য চাকরি থেকে বের করে দিয়েছে। কি ওদের সাহস হয় কি করে? কমিশনার করেছে এই কাজ। ওই কমিশনারকে তো আমি দেখে নেব। জি, আপনি একটু কথা বলে দেখুন। মন্ত্রী কল করে কমিশনারকে। জি স্যার, বলুন। এইসব আমি কি শুনছি? কি শুনেছেন? না বললে বুঝবো কি করে? তুমি নাকি ওসিকে বের করে দিয়েছ 3 মাসের জন্য? হ্যাঁ, দিয়েছি তো। তুমি কি জানো না ও আমার লোক? ভাগ্য ভালো, তাও 3 মাসের জন্য চাকরি গেছে, আর একটু হলে তো পুরোপুরি ভাবেই যেত। শোনো, আমি এত কিছু শুনতে চাই না। ওকে চাকরিতে আবার নাও। সম্ভব না, 3 মাস পরেই নিব। তোমার চাকরিও আমি খেয়ে নেব। চেষ্টা করলেও পারবেন না। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, করছি চ্যালেঞ্জ। কাজটা কিন্তু তুই মোটেও ভালো করলি না। ভালো খারাপ আপনার কাছ থেকে আমি শিখতে যাব না। আমিও দেখব তোর চাকরি কেমন করে থাকে। ঠিক আছে, দেখুন। কথা শেষ করে আকাশকে কল দিয়ে জানাই। হ্যালো, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার চাকরি মোটেও যাবে না। এখন তুমি আমার একমাত্র ভরসা, আকাশ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। রাত 11টায় বাসে এসে কত কি কেলেঙ্কারি ঘটে ওর বাবা মার সাথে। এত রাত করে কেউ বাসায় ফিরে? আমার কি কোনো কাজ থাকতে পারে না? কিসের কাজ তোর? পড়াশোনা তো অনেক আগেই শেষ। কত কি করে বলেছি আমার সাথে আয়, কিন্তু সেটাও তো করিস না তুই। বাবা, তুমি তো আসছোই, তাহলে আমি এসে কি করব বলো তো? তার মানে কি? তুই কি সারা জীবনে কি এভাবে বখাটেদের মতো ঘুরে বেড়াবি নাকি? আচ্ছা, তুমি আমাকে বারবার বখাটে বলো কেন বলো তো? তো কি করবে? যেখানে কাজে আমাকে সাহায্য করবি তা না করে উল্টো ঘুরে বেড়াস এভাবে, তাহলে তোকে কি বলবো বল? তাই বলে অন্য কোনো নামও তো দেওয়া যায়, কিন্তু তুমি তো আমাকে। এখনই এই নিয়ে কথা বলতে চাই না আমি। কি করার, রুমে এসে ঘুমিয়ে পড়ে। ইরা ওর বাবাকে আজকের ঘটনা বলতে থাকে। তোকে আমি এত করে বলেছি, তাও তুই আমার কোনো কথাই শুনিসনি। তাই বলে বডিগার্ড নিয়ে বাইরে গেলে আমার বান্ধবীগুলো কি বলবে? এই যে আজকে এত বড় একটা ঝামেলা হয়ে গেল, যদি বডিগার্ড থাকতো তাহলে কি এরকমটা হতো? হতো কিনা জানি না, তবে আমি বডিগার্ড নিতে পারবো না। নাজমা, তোমার মেয়েকে বুঝাও। আচ্ছা, আমি বুঝিয়ে বলবো। তা এরা তোকে বাঁচালো কে? ওই বিয়ের অনুষ্ঠানে যে ছেলেটা ছিল না, ওই বাঁচালো। কি বলছিস? ওকে কোথায় পেয়েছিস তুই?
যখন আমাকে ওরা ধরে ও তখন ওখান দিয়েই যাচ্ছিল, তখন ও দেখতে পেয়ে বাঁচিয়েছিল। এবার আর তেমন কোনো কথা হয়নি। ওইদিকে আদালতে তাদেরকে ওঠানো হয়, যারা আকাশের বাবার উপরে আক্রমণ করেছিল। ওদের জজের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। কিছুক্ষণ পরে ওদের তো নিয়ে যাওয়া হলো, কিন্তু আরও তো কয়েকজন আছে, তাদের কি করা যায় বলো? তাদের আমি দেখে নিব, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তুমি কি করে দেখবে? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আমি, এতটুকু তো আমাকে পারতেই হবে। আবার এমন কাজ করে বসো না যে কাজের জন্য তোমাকে না আমায় গ্রেপ্তার করতে হয়। এমনটা যদিও হয়, অনেক লেট আছে, এত তাড়াতাড়ি তা সম্ভব হবে না। এমনটা কখনো যে না হয় সেটাই আমি চাই। ভালো কথা, মন্ত্রী তো আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার নোটিশ দিল। আচ্ছা, ওই নোটিশ তো বাবার কাছেই যাবে, আমি বাবাকে বলে দিব। ঠিক আছে, আমি চলি তাহলে। কিছুক্ষণ পর নিলয় কল দিয়ে আস্তানে আসার জন্য বলে, সেজন্য ওখানে আসে। কি হয়েছে? ভাই, ওদের তো তুলে এনেছি। কাদের নিয়ে এসেছিস তুই? কাদের আবার? যাদের নাম দিয়েছেন। আগে ওদের ভালো করে মারতে থাক, তারপর আমি দেখি ওদের কি করা যায়। ঠিক আছে ভাই, করছি। ওদের আরো ভালো করে মারতে থাকে। অনেকটা মারার পরে ওরা আরো একজন মন্ত্রীর নাম বলে। ভাই, ও কি মিথ্যে বলছে নাকি? কেন, কি হয়েছে? ভাই, ও এমন একজন মন্ত্রীর নাম বলেছে, সে তো অনেক ভালো। কার নাম বলেছে? জাফর ইকবালের নাম বলেছে। সে তো অনেক ভালো মানুষ, আমরা সবাই জানি। ওরা ওনাকে ফাঁসানোর জন্য এমনটা করেনি তো? আর একটু ভালো করে জিজ্ঞেস করে নে, দেখো ও কি সিরিয়াস নাকি অন্য আরো কোনো ঝামেলা আছে। জি ভাই, দেখছি কি করা যায়। আবারও আসে আর মারতে থাকে এক এক করে। এবারও ওরা যেই জাফর ইকবালের নাম বলে, সাথে কিভাবে কি হয় তাও বলতে থাকে। ভাই, এবার কি করবেন? আচ্ছা, এইদিকে ওদের রাখো, আমি ওদের পুলিশের হাতে তুলে দিয়ে বের হব। আচ্ছা, ওদের রেডি করছি। কিছু সময়ের মধ্যে চলে আসে থানায়, এনে ওদের পুলিশের হাতে তুলে দেয়। কি করেছে ওরা? আমার বাবাকে মারতে চেয়েছিল, সেই জন্য ওদের আমি ধরে এনেছি এখানে। তোর বাবাকে রে, যার জন্য ওদেরকে ধরে এভাবে মেরেছিস? দেখ, আমার বাবা কে তা যদি তুই জানতে চাস, তাহলে তোর চাকরি তো থাকবে না। তোর কি মনে হয় রে, তোর মতন ছেলে এসে আমাকে ধমক দিবে, যার কারণে আমি বই পেয়ে যাব? তাহলে কিন্তু এটা তোর ভুল ধারণা, বুঝতে পারলি? ও তাই নাকি? তাহলে আমি বরং কিছু কাজ করি। কি কাজ? কমিশনারকে এখানে ডেকে নিয়ে আসি, ওনাকে বলবো আমার বাবাকে যারা মারতে চেয়েছিল তাদের আমি ধরে এনেছি, কিন্তু থানার পুলিশ কোনো কিছুই করছে না। তোর কি মনে হয় আমি বুঝাই কিছুই জানি না? তোর মতন বোকাটে ছেলে এসে আমাকে যাতা বুঝিয়ে যাবে, তা আমি দেখব শুনবো, তা তুই কি করে ভাবলি? ঠিক আছে, তাহলে তোকে দেখাতেই হচ্ছে। কমিশনারকে কল দিয়ে ওই অফিসারের কাছে দেয়। ওর তো প্যান্ট ভেজানো মতো অবস্থা হয়ে যায়। সরি স্যার, আমি মোটেও বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তোরা কি সব মানুষদেরকে একরকম ভাবিস? বিশ্বাস করুন স্যার, আপনাকে দেখলে কিন্তু কেউ বলবে না আপনি কমিশনারকে জানেন। এখন কি আমি সাইনবোর্ড সাথে নিয়ে ঘুরে বেড়াবো? আমি তা বলিনি। একটা কাজ করুন, ওদের ভিতরে চালান করুন। এর আগে যাদের কোর্টে পাঠানো হয়েছিল তাদের কি খবর? ওদেরকে 10 বছরের জেল দেওয়া হয়েছে। এবার এদেরও ভিতরে নেবেন, তবে কিছুক্ষণ অপেক্ষা করুন, আরও একজনকে নিয়ে আসছি আমি। কাকে নিয়ে আসবেন স্যার? যখন যে আসবে তখনই দেখতে পারবে। এখন আমি চলি, আবার ঘুষ খেয়ে ওদের তাড়িয়ে যদি দেওয়া হয় তাহলে আমার চেয়েও খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক আছে, আমার মনে থাকবে স্যার। ওখান থেকে চলে আসে জাফর ইকবালের কাছে। আকাশকে দেখেই চিনতে পারে। আরে আকাশ, তুমি এখানে? এসেছি আঙ্কেল, একটা কাজে আপনার কাছে। আমার কাছে তোমার কিসের কাজ? তোমার বাবা তো আমাকে কোনো কিছুই বলেনি। আমি বাবাকে কোনো কিছুই জানাইনি আঙ্কেল। আচ্ছা, এখন বলো আমার সাথে তোমার কি কাজ? আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমি কেন থানায় যাব? কিছু কি হয়েছে? হয়েছে বলতে, বাবার উপরে যারা অ্যাটাক করেছিল তাদের মধ্যে কিছু লোককে ধরা হয়েছে, তা তো আপনি জানেন। হ্যাঁ শুনেছি, ওদের সাজাও হয়েছে। সেই জন্য কিছু কাজে আপনাকে থানায় আসতে হবে। কি বলো, এখনই কি আসতে হবে? জি আঙ্কেল, যদি আসেন তাহলে কিন্তু ভালো হয়। ঠিক আছে,
চলো। জাফর ইকবাল যে অনেকটা ভয়ে আছে তা কিন্তু আকাশ বুঝতে পেরেছে। কিছুক্ষণের ভিতরে থানায় আনা হয়। সবাই তো স্যালুট দিতে থাকে। তার মধ্যে স্যার আপনি থানায়? কই আকাশ, থানায় কেন এনেছো তা তো আর বললে না। এখনই বলবো, যাদের আমি এনেছি তাদের নিয়ে আসো এখানে। জি স্যার, আনছি। ওদের সামনে নিয়ে আসে। জাফর তো ওদের দেখে রীতিমতো ঘাম ঝরতে থাকে, তাও কিছু বুঝতে দিচ্ছে না। ওরা কারা? এখানে 2 জন লোক আছে আপনার। কি যাতা বলছো বলো? আমার লোক কি করে এখানে থাকবে? হ্যাঁ, না থাকার কোনো কারণ নেই। মানে কি বলতে চাও? মানে হলো, আমার বাবাকে আক্রমণ করার পিছনে আপনার যে হাত আছে ওরা কিন্তু তা স্বীকার করেছে। আকাশ বিশ্বাস করো, এই সবাই মিথ্যা কথা। তুমি তো জানো তোমার বাবা আর আমার কতটা ভালো বন্ধু। জি আঙ্কেল, আমি সবই জানি, কিন্তু আপনি হয়তো এটা জানেন না, আপনারই অ্যাকাউন্ট থেকে কিন্তু এদের টাকা দেওয়া হয়েছে। আমি কেন ওদের টাকা দিতে যাব? হ্যাঁ, এরপর কিছু ডকুমেন্টস এনে সামনে রাখে। সেগুলো দেখে এবার জাফর ইকবাল কিছুটা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেলেন কি করে? আমাকে না হসপিটালে যেতে হবে চিকিৎসা করানোর জন্য, হয়তো দেশের বাইরে। একদম না, যা চিকিৎসা হবে দেশের ভিতরেই হবে, বাইরের কোনো চিকিৎসা হবে না। আর আপনাকে আমি একা ছাড়বো না। সিকিউরিটি, সিকিউরিটি। জি স্যার, বলুন। ওনাকে হসপিটালে নিয়ে যাও, কিছুটা সুস্থ হলেই আবার এখানে নিয়ে আসবে। তবে একটা কথা, উনি যেন কোনোভাবেই পালাতে না পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখবে। ডক্টর আর নার্স ছাড়া বাইরের কেউ যেন দেখা করতে না পারে। জি স্যার, তাই হবে। জাফর ইকবালকে হসপিটালে নিয়ে যায়। আকাশও বাসে এসে ওর বাবাকে ব্যাপারটা জানায়। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। কিন্তু ও তো অনেক ভালো মানুষ। তা আমিও জানি, কিন্তু ভালো মানুষের আড়ালেই তো এইসব করে বেড়ায়। এখন তুই কি করবি? কি করার? যা করার পুলিশ করবে। কিন্তু তুই এত তথ্য পাস কই থেকে? কোথায় থেকে পাই তা এখন তোমার না জানলেও চলবে। সেজন্যই তো বললাম আমার সাথেই থাক তুই। তোমার সাথে যদি আমি থাকি তাহলে আমার কাজ করবে কে? তোর আবার কি কাজ? আছে বাবা, অনেক কাজই আমার আছে। জানি না তোর কি কাজ। তা এখন তাহলে তুমি কি করবে না করবে তা তুমি নিজেই ঠিক করো। আমি আবার কি করব? কারো উপরে ভরসা করার আগে এরপর থেকে ভালো করে ভেবেচিন্তে তারপর দেখিও। ঠিক আছে, তাই করব তাহলে। কিছুক্ষণ পরে জাফরকে হসপিটাল থেকে পুলিশ স্টেশনে আনা হয়। পরদিন তাকেও আদালতে আনা হয়। এখানে জাফর ওর জেল দেওয়া হয়, জেলের ভিতরে। ভাই এখন কি করবেন? আমি তো একটা বিষয়ই বুঝতে পারিনি। কোন বিষয় ভাই? ওরা আমাকে ধরলো কি করে? এটা তো আমরাও বুঝতে পারছি না ভাই, কিভাবে কি হয়ে গেল, কি থেকে কিভাবে আপনার খোঁজ? আমার তো মনে হয় এই কাজটা পুলিশে করেনি। সেটা কিভাবে বলবেন? যদি পুলিশে করতো তাহলে আমি কিছু হলেও আন্দাজ করতে পারতাম। হ্যাঁ, সেটা কিভাবে বললেন? তাহলে কি আমরা খোঁজ লাগাবো না কে করেছে এই কাজ, তা খুঁজে বের করার? হ্যাঁ, কারণ আমার বিশ্বাস এই কাজটা অন্য কেউ করেছে। ঠিক আছে ভাই, আমরা তাহলে খোঁজ লাগাবো। আর আপনাকে এখান থেকে বের করার চিন্তা করছি। এখান থেকে বের হওয়া এত সোজা না, আমার তো সাজা হয়ে গেছে সেই হিসেবে তো। আচ্ছা ভাই, আমি আসি তাহলে। জাফরের লোকেরাও খোঁজ শুরু করে দেয়। এইদিকে আকাশ কি করবে তা ভেবে পাচ্ছে না সে সময়ে। তোকে আজকে আমার সাথে যেতে হবে একটু অনুষ্ঠানে। কিসের অনুষ্ঠান? এমনিতেই দলীয় অনুষ্ঠান। যাব, তবে শর্ত আছে। কি রকম শর্ত? আমি যে তোমার ছেলে তা কাউকে বলা যাবে না। জানলে ক্ষতি কি? ক্ষতি আছে বলেই। তাছাড়া আমি চাই না তোমার পরিচয়ে সবাই আমাকে জানুক। আমি চাই আমার আলাদা একটা পরিচয় থাকবে। আমার পরিচয় ছাড়া তুই আলাদা কোনো পরিচয় পাবি না। অবশ্যই পাবো, সেই জন্য তো বললাম তোমাকে। ঠিক আছে, তাই হবে। দিব না তোর পরিচয়। তাহলে এই কার্ডটা রাখ। এটা কিসের কার্ড? ওখানে যাওয়ার বোর্ডিং পাস। আমার সাথে থাকলে তো তোর এটা লাগতো না, যেহেতু তুই একা একাই থাকবি সেজন্য তোর এটা লাগবে। ঠিক আছে, দাও তাহলে। যদি কোনোভাবে এটা হারিয়ে যায় তখন কি হবে? কি আর হবে, তোকে ঢুকতে দিবে না। শেষমেশ আমাকে এসে তোকে ঢোকাতে হবে ভিতরে। থাক, এই কার্ড হলেই হবে।
তুমি বরং মাকে সাথে করে নিয়ে যেও। তোর মা তো আমার সাথেই যাবে, তুই আলাদাই চলে যাস। পরদিন ওর বাবা ছেলে যে যার মতো আলাদাভাবে যায়। ওখানে বোর্ডিং পাস দেখানোর পরেই ভিতরে আসতে দেয়। সেজন্য ভিতরে এসে চারদিকে দেখতে থাকে। অনেক এমপি মন্ত্রী এসেছে, তাদের সাথে তাদের ছেলে মেয়েও এসেছে। ওই সময় আকাশের বাহুতে কেউ হাত রাখে। আমার বাহুতে হাত রাখবে কে? বলে পিছনে তাকায়। তাকিয়ে দেখে পিছনে ইরা। ওকে দেখে তো অবাক হয়। আপনি এখানে কেন? আমারও সেম প্রশ্ন। এসেছি এমনিতেই দেখার জন্য। আমি এসেছি বাবার সাথে। তাহলে আমার সাথে কি? দেখলাম আপনি এসেছেন, তাই চলে আসলাম। তাছাড়া এখানে অনেক মেয়েও এসেছে। কি বলেন? আমি তো দেখলাম না। তারা তো ভিতরে, তাহলে দেখবেন কি করে শুনি? তাহলে ভিতরেই যাই। কেন? মেয়ে দেখার জন্য? অনুষ্ঠান চলছে ভিতরে, তাহলে আমি বাইরে থেকে কি করব? যেতে পারো, তবে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আমি তাকালে আপনার কি? তাছাড়া আপনি আপনার বাবা মাকে ছেড়ে আমার সাথে থাকার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু তাও আজকে আমি তোমাকে একা ছাড়বো না। তাহলে সাথেই থাকুন, আমি ভিতরে চললাম। ওরা ভিতরে আসে, সবাই যে যার মতো ব্যস্ত অনুষ্ঠান নিয়ে। এরা আকাশের হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অনেকে লক্ষ্য করে, কিন্তু এখানে কেউ কাকে কি আর বলবে বলুন, সেজন্য। অনেক মজা লাগছে, তাই না? অনেকটাই মজা লাগছে। তাহলে আরো কাছাকাছি এসে ধরে রাখি। আমি অনুষ্ঠানের কথা বলছি, এর আগে এত বড় অনুষ্ঠান আমি কখনো আসিনি। আমার তো প্রায় সময়ে আসা হয়। তো আমি কি করব? কিছুই করতে হবে না। যাই হোক, এখন চলো ওই দিকটাই এসে আমরা বসি। ওরা এসে বসে থাকে। কিছুক্ষণ পরে নিলয় আকাশকে কল করে। কল দিয়ে এমন কিছু বলে যা আকাশ শোনার জন্য মোটো প্রস্তুত ছিল না। কি হয়েছে? মুখটা এরকম বেলুনের মতো ফসকে গেল কেন শুনি? এখানে বোমা রাখা আছে। এইসব কি বলছো? আমি ঠিকই বলেছি, এখানে মোট 5টা বোমা রাখা আছে, যেগুলো 30 মিনিট পরেই ব্লাস্ট হবে। দেখো, মজা করছো না তো? তুমি কি আমার বউ হও যে মজা করব তোমার সাথে? তাহলে কি সত্যি সত্যি বোমা আছে? হ্যাঁ আছে, কিন্তু এটা সবাইকে জানাতে হবে। কিন্তু তোমার কথা কি আজ ও কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করতে বাধ্য হবে। চেয়ার ছেড়ে উঠে এসে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয়, এখানে যে বোমা আছে। সে কথাটা শুনে ওখানে পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে যে বোমা আছে তার কোনো প্রমাণ কি আছে? তাহলে সবাইকে বের করে দিয়ে তুই এখানে বসে থাক, তাহলে প্রমাণ পেয়ে যাবি। তোর কি মনে হয় তোর চাল আমরা বুঝি না? কিসের চাল? ভাত রান্না করার চাল নাকি টিনের চাল? সিকিউরিটি এই ছেলেকে নিয়ে চলে যাও এখান থেকে। তখনই ওখানে প্রধানমন্ত্রী এসে বাধা দেয়, কেননা উনি তো আকাশকে চেনে, সেজন্য। আকাশ, তুমি কি শিওর এখানে বোমা আছে? হ্যাঁ আঙ্কেল, তাও 5টা বোমা। আচ্ছা, আমি সবাইকে বের হয়ে যাওয়ার জন্য বলছি। উনি সবাইকে এখান থেকে বের হয়ে মাঠে অবস্থান করার জন্য জানিয়ে দেয়। কিছুক্ষণের ভিতরে সবাই চলে যায়। এখন ওই রুমে কিছু গার্ড আর আকাশের বাবা আছে। তুইও ওর কথা বিশ্বাস করছিস? বিশ্বাস না করার কি আছে? আমি সেই কথাই বলি, ওদের সবাইকে আমরা ভিতরে ডেকে আনি। আবার আমার মনে হয় এই ছেলে অনুষ্ঠান বন্ধ করতে এখানে এসেছে। কথাটা শুনে আকাশ ওই গার্ডকে মারতে থাকে। বাকি গার্ডগুলো আসতে চাইলে প্রধানমন্ত্রী ওদের হাতের ইশারা করে বাধা দেয়। কিছুক্ষণ মারার পরে আমি শিওর একে ধরলেই বোমা রাখার বিষয়টা সামনে আসবে। স্যার, আপনি ওর কথা মোটেও বিশ্বাস করবেন না, ও মিথ্যা বলছে। তাহলে তোকে এখানে ভেতরে রেখে আমরা বরং চলে যাই, কেমন? না, আমাকে একা রেখে যাবেন না। তোমরা ওকে নিয়ে আটকে রাখো। বোম স্কোয়াডদের খবর দাও আর বলো তাড়াতাড়ি করে বোমগুলো নষ্ট করার জন্য। আকাশ, তুই কি সত্যি শিওর? হ্যাঁ বাবা, এখন এত কথা না বলে চলো তো এখান থেকে। সবাই বের হয়ে আসে আর বোমা স্কোয়াড ভিতরে আসে। 10 মিনিটে 4টা বোমা খুঁজে পায় আর ওইগুলো নষ্ট করে দেয়। তবে 5 মিনিট আছে, কিন্তু এখনও একটা বোমা বাকি থেকে যায়। কোনো জায়গায় এখনো বাকি আছে কি খোঁজার মতো? আচ্ছা, ওখানে একটা ফুলের মূর্তি দেখলাম, ওই মূর্তিটা দেখেছেন কি?
কথাটা শুনে বাকিরা তাড়াতাড়ি করে যায় আর ওখানে মূর্তির ভেতরে আরেকটা বোমা পায়, ওটাও নষ্ট করে দেয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর সবাইকে ডেকে আবারও ভিতরে আনা হয়। সবার কাছে ক্ষমা প্রকাশ করে প্রধানমন্ত্রী নিজেই। অনুষ্ঠান শেষ হয়ে যায়, সব অতিথি চলে যায়, তবে ইরা থেকে যায়। আকাশ, বলো আমাকে, কি বলবো আঙ্কেল? তুমি জানলে কি করে এখানে বোমা আছে? সে অনেক কাহিনী, অন্য কোনো দিন আমি জানাবো। তবে একটা কাজ করুন। কি কাজ? ওই গার্ড মনে হয় কিছু তো জানে, ওকে ভালো করে জেরা করলে কিছু তথ্য তো পাওয়া যাবে। ঠিক আছে, আমি এদিকে দেখছি তাহলে। ওখান থেকে বের হয়ে ইরা দেখে বাহিরে এখনো দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য। আমার জন্য কেন দাঁড়িয়ে থাকতে হবে? এমনিতেই ভাবলাম একসাথে যাই। আমার হাতে এখন একদম সময় নেই। কোথায় যাবেন? আমাকেও নিয়ে চলুন। নেওয়ার মতো কোনো জায়গা নেই যে আপনাকে নিয়ে যাব আমি। অপর পাশে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, পার্ক আছে। কিন্তু হোটেলে গিয়ে কি করব? আরে ওটা তো কথার কথা। দেখুন, আমি যেখানে যাচ্ছি ওখানে আপনাকে নিতে পারবো না, সেই জন্য আপনি আসতে পারেন। ইরা যেতে চাইছে না, সেজন্য ওকে সাথে নিয়ে যেতে থাকে। রাস্তায় কিছু ছেলে মিলে একটা মেয়েকে বিরক্ত করছিল, সেজন্য গাড়ি থামিয়ে ওদের কাছে আসে। কিরে ভাই, কেন মেয়েটাকে এভাবে বিরক্ত করছিস কেন? করছি তো, কি হয়েছে? আমার তো কিছুই হচ্ছে না, কিন্তু মেয়েটার তো সমস্যা হচ্ছে। তো এতে তোর কি? ভালো হবে, মেয়েটাকে ছেড়ে দিন। যদি না ছাড়ি তাহলে কি করবি? এমন কিছু করব যা কখনো ভাবতেও পারবি না। আমাদের এলাকায় এসে আমাদেরই দাদাগিরি দেখাচ্ছিস? এলাকা শুধু কুকুরদের হয়, বুঝতে পেরেছিস? ভালোর ভালো ছেড়ে দে ওই মেয়েকে, বুঝতে পেরেছিস? ওই মেয়েকে ছাড়ার আগে তোকে কুকুরের কামড় তো দেই, তারপর ওই মেয়ের পালা। প্লিজ ভাইয়া, ওদের থেকে আমাকে বাঁচান। ও তোকে কি বাঁচাবে? ও তো নিজেকে বাঁচাতেই তো ওর দিন পার হয়ে যাবে। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? আগে একে মার, তারপর না হয় মেয়েটাকে নিয়ে। কিছু ছেলে আসে, ওদের সাথে মারামারি করতে থাকে। অনেকটা সময় চলে যায়, তখন ওখানে পুলিশ চলে আসে। কি হচ্ছে এখানে? এরা 5 জন মিলে এই মেয়েটার সাথে। করেছি তো, কি হয়েছে? তখনই পুলিশ ওদের কিছু তো বললই না, উল্টো আকাশকে চুপ করতে বলে। বুঝলাম না, ওদের ধরার কথা বলতে আপনি আমাকে চুপ থাকতে বলছেন? হ্যাঁ বলছি, ওরা আমার ছোট ভাই, ওদের ধরবো কেন? আর তোকে কে বলেছে এখানে এসে পাকনামি করার জন্য? আপনি সত্যি পুলিশ তো? এখন তোকে থানায় নিয়ে প্রমাণ করব নাকি? থানায় নিতে হবে না, আপনার কথায় এখন বোঝা যাচ্ছে ওরা আপনার কেমন ছোট ভাই। বোন, তুমি বরং যাও। ওই মেয়ে কোথাও যাবে না। ওকে তো যেতেই হবে। গাড়ি থেকে ইরাকে নামতে বলে আর ইশারা করে বলে দেয় যেন ওই মেয়েকে নিয়ে না যায়। ইরাও দেরি না করে তাই করে। তখন ছেলেগুলো তো রেগে যায়, সাথে পুলিশ অফিসারও। তোরা যা, আমি ওকে থানায় নিয়ে যাই। ঠিক আছে ভাই। ওরা গাড়িতে তুলে থানায় নিতে থাকে। পুরো ব্যাপারটা নিলয় দেখে কাছাকাছি দাঁড়িয়ে থেকে, কেননা আকাশ আর নিলয় আস্থানায় যাচ্ছিল আলাদাভাবে। এই কারণেই দেখে একটু পরে নিলয় পুলিশের গাড়ির সামনে গাড়ি দাঁড় করায় আর নেমে গুলি করে। অফিসারদের পায়, সাথেও অফিসারও। আমি আগেই ভেবেছিলাম তুই কোনো বখাটে ছেলে, এই কারণে তোর কাছে এই সব লোক আছে। তোরা কি কখনো ভালো হবে না? কি করেছি আমরা? অনেক কিছু করেছিস তোরা, যা বলার মতো না। টাকার জন্য তোরা অমানুষদের পক্ষ হয়ে কথা বলিস। তোদের তাহলে কি করা উচিত তা বল। তোর কি মনে হয় তুই আমাকে মেরে বেঁচে থাকতে পারবি? যদিও মেরে ফেলিস, আমার টিমের লোকজন তোকে কি ছেড়ে দেবে? তোর চাকরি থাকলে তো তুই আমাকে ধরবি। আমার চাকরি খাওয়া এত সহজ না, বুঝতে পেরেছিস? কত কি সহজ, তা তোকে আগে মেরে ফেলি। ভাই ওকে মারার দরকার নেই, ওর চাকরি চলে গেলে ও এমনিতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওর পায়ে অন্তত একটা গুলি করি। শালা এত খারাপ কাজ করে যা বলার মতো না। তাহলে ওকে ছেড়ে দেওয়ার তো কোনো মানেই হয় না। তাহলে ভাই সেটাই করুন। গুলি করার আগে পুলিশের নামার ছবি তুলে নেয়, তারপর গুলি করে পায়ে। তুই যে অপকর্মগুলো করছিস তার শাস্তি হিসেবে তোকে এটা দিলাম আমি। আর একটা কথা, তোর চাকরি 1 ঘন্টার মধ্যেই চলে যাবে। এরপর তুই কিভাবে কি করবি তা আমি জানি না, নাই কোনোভাবে জানতেও চাই। বুঝতে পেরেছিস? কি করার চলে আসে ওখান থেকে, ওই পুলিশের ছবি পাঠিয়ে দেয় কমিশনারকে। কি হয়েছে? ওকে আমি গুলি করেছি।
গুলি কেন করতে গেলে? পুরো ঘটনা খুলে বলে সবটা শোনার পরে। এবার বলুন, ওকে কি ছেড়ে দেওয়া উচিত? কিন্তু এখন যদি তোমার উপরে ও কেস করে? আপনি ওকে চাকরি থেকে বের করে দিন। কোনো অপরাধ ছাড়া কিভাবে কাউকে বের করি বলো? কেন? আপনাকে যা বলেছি তা দিয়ে কি বের করা যায় না? আচ্ছা, ওই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করো আকাশ। এভাবে তুমি তো সারাক্ষণ শুধু মারামারি করতেই ব্যস্ত হয়ে যাচ্ছ। কি করব বলুন? আপনার ডিপার্টমেন্টের লোকজন তো মোটেও ঠিক না। তাহলে আমার আর কি করার আছে বলুন? আচ্ছা, তুমি তাহলে তোমার কাজে যাও। আকাশ আস্থানে যায়। ইরাও ওই মেয়েকে তার বাসায় পৌঁছে দেয়। ধ্যাৎ, ওর সাথে আমার যাওয়া হলো না, কিন্তু কোথায় গেল ও কিছুই তো আমার জানা হলো না। ওইদিকে আস্থানেই এসে নিলয়, লোকজন রেডি করো। কতজন লাগবে? 10 জন নিলেই হবে। বন্দুক, বুলেট আর গ্রেনেড নিয়ে নেবে। কোনোভাবেই কিন্তু ছাড় দিবে না ওদের। কাদের ছাড় দিবেন না? আগে চলো, তারপর বলছি। কিছুক্ষণ পর চলে আসে মন্ত্রীর একটা আস্তানায়। এটা সে মন্ত্রী যে কিনা আকাশের বাবার উপরে হামলা করেছিল। ওখানে এসে এখানে যারা আছে তাদের কাউকেই কিন্তু বাঁচিয়ে রাখা যাবে না। ঠিক আছে ভাই, তাই হবে। ওরা ভিতরে যেতে থাকে আর এক এক করে লোকেদের মারতে থাকে। মন্ত্রী যখন জেলে তখন ওর লোকেদের বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। সেজন্য ওদের মেরে পুরো আস্তানা গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়। ভাই, সবাইকে মারা শেষ, আস্তানাও শেষ, এবার কি করবেন? এবার তোমরা নিজেদের কাজে যাও, আমি এই দিকটায় দিয়ে চলে যাব। ওদের বিদায় দিয়ে আকাশও চলে আসে পাশে। ভোর হয়ে যায়। চুপি চুপি পাশে ঢুকে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা কমিশনার তোকে তার সাথে দেখা করতে বলেছে। আমার সাথে কেন দেখা করবে? তা আমি কি করে বলবো? কোন জায়গায় আবার ঝামেলা করে এসেছিস কে জানে। আমাকে দেখলেই কি তোমার ঝামেলার কথা মনে হয়? তা নয় তো কি, তুই যে বখাটেদের মতো যা খুশি তা করতে থাকিস, তার বেলায়। দেখো বাবা, আমাকে বখাটে বলবে না। সেটাই তো, আমার ছেলেকে বকাটে বলে কে? তুমি কি জানো না কে বলতে পারে? তুমি ওর পিছনে এভাবে পড়ে না থেকে একটা কাজ করলেই তো পারো। ওকে তুমি বরং বিয়ে করিয়ে দাও। ওকে বিয়ে করার জন্য কে আসবে? কেন? তোমার পার্টির কত লোকজন, তাদের মধ্যে কারোর মেয়ে থাকলে তাদের খোঁজ লাগাও। তোমার কি মনে হয় ওর দিকে তাকালে কেউ কি ওকে বিয়ে করতে চাইবে? বিয়ে করতে না চাইলে আর কি করার, তুই বরং পালিয়ে বিয়ে কর। এই, তুমি ওকে উল্টোপাল্টা এরকম বুদ্ধি কেন দিচ্ছ? তো কি করব? ও যদি পালিয়ে বিয়ে করে তাহলে আমার মান সম্মান কি থাকবে? তাহলে ওকে বিয়ে করে দাও। ওকে বিয়ে করিয়ে কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে চাই না। তুমি নিজের ছেলেকে এরকম কথা বলতে পারলে? পেরেছি। তোমাদের কিছুই করতে হবে না, আমি কয়েকটা দিনের মধ্যেই দেখব। বিয়ে করে বউ নিয়ে তারপর আমি এখানে ফিরে আসব। তোকে বিয়ে করতে মেয়েদের বয়ে গেছে, আবার আমার নাম ভাঙিয়ে বিয়ে করিস না। তুমি যে আমার বাবা এটা তো তেমন কেউ জানেও না। ঠিক আছে, দেখে তুই কেমনে কি করতে পারিস। ওই দিন তো আকাশ রাগ করে বেরিয়ে আসে। এখন আকাশের চিন্তা হচ্ছে কিভাবে কি করা যায়। তখন ইরার সাথে দেখা হয়। কাল কোথায় চলে গিয়েছিলেন? এছাড়া আর কি করতাম আমি? আমাকে সাথে তো নিতে পারতেন। আমি কি কোনো পিকনিকে গিয়েছি যে আপনাকে নিয়ে তারপর যাব? আচ্ছা, যাই হোক, ওই ছেলেগুলো কোথায়? ওরা থানায় আছে। তা কোথায় যাচ্ছেন আপনি? এই তো মিমের কাছে। মিমকে? আমার বান্ধবী বিয়ে বাড়ির কথা কি ভুলে গিয়েছেন? এত কিছু কি মনে রাখার মতো নাকি? এটাও ঠিক বলেছেন। তা ওইদিকে কি কোথায় যাচ্ছেন? কোথায় আবার, বাইরে একটু বের হলাম ঘোরার জন্য। তাহলে একটা কাজ করুন। এখন কোনো কাজ করতে পারবো না। কাজ না, আমার সাথে ওদের বাসায় চলুন। আমি কেন ওদের বাসায় আসবো? আসতে বলছি, আসুন। এত কথা বলেন কেন শুনি? গাড়িতে এসে বসুন। কিছুক্ষণের ভিতরে মিমের পাশে আসে। মিমের বাবা একজন রাজনৈতিক নেতা, কিন্তু এখনো পর্যন্ত সরকারি কোনো ভোটে উনি দাঁড়াননি। ইরা, তুমি এই সময়ে এখানে? এসেছি মিমের সাথে আড্ডা দেওয়ার জন্য। তা এই ছেলেটা কে? আঙ্কেল, আমি আকাশ। সে যেই হোক, তোমাকে আমি ভিতরে ঢুকতে দিব না। আঙ্কেলও আমার সাথে এসেছে। তোমার সাথে এসেছে বলে ওকে ভিতরে ঢুকতে দিলাম, নয়তো কি করতেন? তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আপনার মধ্যে তো কোনো মনুষ্যত্ববোধ নেই। তুমি কি জানো আমি কে?
তবে এতটুকু জানি আপনি ইরার আঙ্কেল হন। তবে কারোর সাথে কিভাবে কথা বলতে হয় তা কিন্তু আপনি জানেন না। এই ছেলে, এখন কি তোমার সাথে আমাকে শিখতে হবে? তোমার সাথে কিভাবে কথা বলতে হবে আমার? তোমার মতো হাজার ছেলে আমার বাড়িতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমার সাথে কথা বলার জন্য। সেখানে তুমি যে এই পর্যন্ত আসতে পেরেছো, এটাই তো অনেক তোমার জন্য। কিসের এত অহংকার আপনার? তুমি ইরার সাথে এসেছো বলে এখনো বেঁচে আছো, নয়তো এতক্ষণে তোমার হাড়গোড় ভেঙে আমি মাটিতে শুয়ে দিতাম। আপনি কি এখানে আমাকে অপমানিত করার জন্য নিয়ে এসেছেন? আঙ্কেল, আপনি মোটেও কাজটা ঠিক করলেন না। এভাবে ওর সামনে আমাকে ও অপমানিত করলেন। দেখো ইরা, তুমি ভুল বুঝছো। না আঙ্কেল, আমি যা বোঝার বুঝে গেছি। আচ্ছা যাও তোমরা উপরে। চলো আমার সাথে। আপনি যান, আমি আর যাব না। কেন যাবেন না? এত অপমানিত হওয়ার পরেও আমার কি কোনোভাবে যাওয়াটা কি দরকার? এটা ঠিক বলেছেন, কিন্তু আপনি যদি না আসেন তাহলে শুধু শুধু আমি আর কেন যাব বলেন? কিন্তু পরে তো উনি রাগ করবে। সে যাই করে না কেন, আমি আসছি না, চলেন এখান থেকে। বের হওয়ার সময় মিমের বাবা অনেক কথাই বলে, কিন্তু ইরা ওনাকে তেমন কিছু আর জানায়নি। তোর মতো বখাটে ছেলেরা এইগুলোই করে বেড়ায়। বড় লোকের মেয়েদের ভুলিয়ে ভালিয়ে তাদের সাথে সম্পর্ক করবি, তারপর এভাবে ফুরুত হয়ে যাবি। অনেক বাজে কথা বলেছেন আপনি। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। আঙ্কেল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এভাবে ওকে অপমান করতে পারেন না। ওর মান নেই বলেই তো ওকে অপমান করছি। অনেক অহংকার না আপনার? চিন্তা করবেন না, এই অহংকার আমি আজকেই ভেঙে দিব। কি করে ভাঙবি? কি করে ভাঙব তা নাই বললাম, কিন্তু আজকের সন্ধ্যার মধ্যে সে খবরটা পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? কি করার চলে আসে, এসে ওই দলের প্রধানকে বলে। উনি প্রথমত রাজি হতে চান, কিন্তু পরে আকাশের চাপে রাজি হয় করার জন্য। সেজন্য সন্ধ্যার আগে মিমের বাবাকে নোটিশ পাঠিয়ে দেয়। উনি দেখে তো অবাক হয়, সাথে নিজে নিজে চিল্লাচিল্লি করতে থাকে। কি হয়েছে বাবা? আমার তো সর্বনাশ হয়ে গেছে, সবকিছু আমার শেষ হয়ে গেছে রে। কি হয়েছে বলবে তো? মিমের বাবা সবটা বলতে থাকে। সবকিছু শোনার পরে, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে কোনো কিছু কেন বললে না? তোকে যে কোনো কিছু বলবো সে কি আর উপায় আছে? আচ্ছা, তোমার কিভাবে মনে হলো ওর মতো একটা সাধারণ ছেলে তোমার এত বড় ক্ষতি করতে পারবে? কিন্তু ওই ছেলে বলেছিল আমাকে সন্ধ্যার আগেই আমার। হতে পারে অন্য কোনো কারণ ছিল। অন্য কোনো কারণ যদি থাকে তাহলে আমাকে তো কথা বলতে হবে। তাহলে আর দেরি করছো কেন? যাও কথা বলো। আমিও ইরাকে কল দিয়ে বলি, দেখি ও কিছু জানে কিনা। মিমের বাবা চলে যায় পার্টি অফিসে। ওইদিকে মিম পুরো ব্যাপারটা ইরাকে বলে। আচ্ছা, তোর কি মনে হয় ও আজও এই সব করতে পারবে? বাবা তো ধরেই নিয়েছে ওই করেছে এসব কিছু। এখন কি করবি? তুই একটু আকাশের সাথে কথা বলে দেখবি কি? ও কি পাগল? হ্যাঁ, ও কি করে পারবে এত সব করতে? কিন্তু বাবার তো পথ চলে গেল। কি বলিস? হয়তো অন্য কোনো সমস্যার কারণে এটা বাধা পড়েছে। বাবা তো গেল, দেখি না কি বলে। ঠিক আছে, দেখ তাহলে। ওদের কথা তো হলো। এরা কল দিল আকাশকে, দিয়ে পুরো ব্যাপারটা জানায়। তোমাকে তো আমি আগেই বলেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। যদি শুনতে তাহলে আর এইসব হতো না, বুঝতে পেরেছ? তার মানে তুমি বলতে চেয়েছো তোমার কারণে এইসব হয়েছে? হ্যাঁ, ঠিক ধরেছ। আচ্ছা, রাখি আমি। আচ্ছা, আমার একটা উপকার করতে পারবে? কি রকম উপকার? আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে পারবে? আমি কেন করতে যাব? দেখো, আমার চেনা জানার মধ্যে তুমি আছো, সেই জন্য তোমাকে বলেছি। দেখো, এইসব আমি পারবো না। তোমার তো বয়ফ্রেন্ডও নেই। তো কি হয়েছে? তাহলে আপত্তি কেন থাকবে? আমার বাবা জানলে প্রথম তোমাকে গুলি করবে, তারপর আমাকে। উনি যদি জানে আমি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে উনি কিছু বলবে না। কেন বলবে না? বলবে আমি তোমাকে সিকিউরিটি দিচ্ছি। তাছাড়া তোমার বাবা তো চাইছে আমি তোমার সিকিউরিটি হই, সে হিসেবে তুমি আমার সাথে থাকো। কিন্তু আমি কেন তোমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে যাব? বাবা মা আমার জন্য মেয়ে দেখছে, সেই জন্য আমি ওনাদের বলেছি আমার গার্লফ্রেন্ড আছে, সেই জন্য
আমি তোমাকে ওনাদের কাছে পরিচয় করিয়ে দেব, তাহলে আর ওনারা কিছুই বলবে না। তার জন্য ওনাদের কাছে যেতে হবে না, আমি বরং তোমার জন্য কিছু ছবি উঠাই, আমাদের ওই ছবিগুলো নিয়ে তোমার বাবা মাকে দেখাও, তারপর দেখো ওনারা কতটুকু কি বলে। বুঝতে পেরেছি, ঠিক আছে, দেখি কি করা যায়। এখন তাহলে চলো আমরা যাই আর কিছু ছবি তুলি। ওরা অনেকগুলো ছবি তুলে সেগুলো আকাশ ওর কাছে রাখে। তোমার বাবা মাকে এই ছবিগুলো দেখাও, দেখো ওনারা কি বলেন। ঠিক আছে, দেখাচ্ছি। ওই দিন আকাশ বাসায় ফিরে ওর বাবা মাকে ছবিগুলো দেখায়। ওনারা দেখে তো খুশিও হয়। সত্যি মেয়েটা তো অনেক সুন্দর। আচ্ছা, তাহলে ওকে আমাদের সাথে পরিচয় তো করিয়ে দিবি? কবে পরিচয় করিয়ে দিবি বল আমাদের? বললেই কি নিয়ে আসা যায় নাকি? ও কি বললেই আসতে চাইবে বলো? আচ্ছা তুই তাহলে সময় করে নিয়ে আসিস। আচ্ছা, এখানে কোনো ঘাবলা নেই তো? কিরকম ঘাবলা? তুই এইগুলো এডিট করে নিয়ে আসলি না তো? তোমার ওইগুলো এডিট মনে হচ্ছে। কেন হতে পারে না? ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, মাকে ওর নাম্বার দেই, মা না হয় কথা বলে নিবে। এটা অবশ্য ঠিক বলেছিস তুই। নাম্বার দিয়ে চলে যায় বাইরে। বাইরে এসে ইরাকে সবটা ফোন করে বলে দেয়। কিছুক্ষণ পরে, ভাই একবার আসতে হবে আপনাকে। আবার কি হয়েছে? ওইদিকে একটা ঝামেলা হয়েছে, সেজন্য আপনাকে আসতে হবে। ঠিক আছে, আসছি তাহলে। কিছুক্ষণে ভিতরে আস্তানায় চলে আসে, এসে কথা বলতে থাকে। তাহলে কি আমি সব রেডি করব? হ্যাঁ, তাড়াতাড়ি করো তাহলে। ওরা সব অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের দিকে। কাছাকাছি এসে অপেক্ষা করতে থাকে। তুমি শিওর তো ওরা এই ঘাটে এসে নামবে? জি ভাই, ওদের কাছে কিন্তু অনেক গোলাবারুদ আছে, যেগুলো দিয়ে ওরা আমাদের উপরে আক্রমণ করতে চায়। তাহলে একটা কাজ করো, আগে ওদের বোট নষ্ট করে দিতে হবে, কোনোভাবেই যেন গোলাবারুদ না নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। চিন্তা করবেন না, ঘাটে ওরা এক এক করে নেমে নিক আগে। যদি ওদের কিছু গোলাবারুদ আমাদের কাজে লাগে তাহলে তো আরও ভালো হয়। দেখি না ভাই কি করা যায়। ওরা কাছাকাছি চলে এসেছে, সবাইকে তাহলে প্রস্তুত থাকার জন্য বলে দাও। ঠিক আছে ভাই। ওরা একটু পরে বোট থেকে নামতে শুরু করে। এক একজনের হাতে ছোটখাটো বক্স নিয়ে আসে। তাহলে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে নাও। জি ভাই, তাই করছি। একটু পরে ওরা অ্যাটাক করতে থাকে। কিছুক্ষণের ভিতরে মোটামুটি ওদের অনেক লোককেই মেরে ফেলে। ওরা ও পাল্টা আঘাত করে, কিন্তু তাতে ওর কোনো কাজ হলো না। কিছুক্ষণের ভিতরে ওদের মেরে ফেলা হয়। তাহলে দেখো কোনো হাতিয়ার বা গোলাবারুদ ভালো আছে কিনা, যেগুলো ভালো সেইগুলো নিয়ে চলো এখান থেকে। ঠিক আছে ভাই, তাই করছি। ওই তোরা আয়, দেখ কি কি ভালো আছে, সেগুলো নিয়ে চল এখান থেকে। ওরা অনেক খোঁজাখুঁজি করতে থাকে। মোটামুটি ভালো ভালো অনেক হাতিয়ার আর গোলাবারুদ জব্দ করে। সেগুলো নিজেদের গাড়িতে তুলে নিয়ে আসে ওখান থেকে। এত কিছু দিয়ে যদি হামলা করতো তাহলে তো আমরা কেউ বাঁচতে পারতাম না। ঠিক বলেছেন ভাই, ওরা যা কিছু এনেছে তা দিয়ে মোটামুটি 70 জনের বেশি লোককে মেরে ফেলতে পারতো। এখন আমরা যা পেরেছি তা দিয়ে আমাদের আরও 3 জন লোকের কাছে বন্দুক দেওয়া যাবে, কিন্তু ওরা কারা ছিল? কারা ছিল তা এখনো শিওর হয়ে জানা যায়নি, তবে আমি খোঁজ লাগাবো। আপনি এই নিয়ে মোটেও চিন্তা করবেন না। যত তাড়াতাড়ি পারো খোঁজ নিয়ে দেখো, কেননা ওরা আবারও হামলা করতে পারে। তবে এরপর হয়তো আরও লোকজন বেশি বা অন্য কোনো জায়গা দিয়ে আক্রমণ করতে আসবে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জি ভাই, আমি চেষ্টা করছি, যেভাবেই হোক আমি খোঁজ লাগাচ্ছি। এই দিকটা শেষ হয়। ওইদিকে আকাশের মা কল দেয় ইরাকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার পরিবারে কে কে থাকে? বাবা মা আর আমি। আচ্ছা তুমি কি সত্যি আমার ছেলেকে ভালোবাসো, বা আমার ছেলে কি সত্যি তোমাকে ভালোবাসে? জি আন্টি, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা তোমার সাথে আমি দেখা করতে চাই। আমি তো ভার্সিটিতে ব্যস্ত আছি, তবে আমি বন্ধের দিন অবশ্যই আপনার সাথে এসে দেখা করে যাব। ঠিক আছে, মনে থাকে জানো। কথা শেষ করার পরে আকাশের মা কিছুটা শিওর হয়, তবে পুরোপুরি এখনও হতে পারে না। এরা আবার পুরো ব্যাপারটা আকাশকে জানায়। সমস্যা নেই, মায়ের সাথে দেখা হলেও নর্মালভাবে থাকিও। ঠিক আছে। 4 দিন পরে এরা আকাশের মায়ের সাথে দেখা করে। ওনারা একটা রেস্টুরেন্টের কথা বলতে থাকে। কথা শেষ করে যে যার মতো বাকি আলাপ করতে থাকে। তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, তোমার হাতটা বাড়িয়ে দাও। কেন আন্টি, হাত কেন বাড়াতে হবে?
আরে দাও, তারপর বলছি। হাত বাড়িয়ে দিলে একটা রিং ইরার আঙ্গুলে পরিয়ে দেয়। এতে অবাক হয়, কেননা প্রথম দেখাতেই এরকম কিছু হবে তা ভাবতে পারেনি। এটা কি করছেন আন্টি? যা করেছি ঠিকই করেছি। তুমি তো আমার ছেলের বউ হবেই, সেই জন্য এটা তোমাকে দিয়ে রাখলাম। তোমার বাড়ির ঠিকানা দাও, আমি তাহলে তোমার বাড়িতে এসে বিয়ের কথাবার্তা বলতে চাই। ঠিক আছে, তবে আকাশের থেকে জেনে নিয়েন। ঠিক আছে, আসো, তোমাকে এগিয়ে দিয়ে আমি। আমার গাড়ি আছে, আমি যেতে পারবো আন্টি। আচ্ছা, যাও তাহলে। ওনারা নিজেদের কথা শেষ করে যে যার মতো পাশে চলে যায়। একটু পরে নিলয় আবার কল দেয়। ভাই, আপনার বাবার উপরে আবার ওই হামলা হতে পারে। সেটা তো হতেই থাকে। তা ওদের কোনো তথ্য কি পেয়েছো? জি ভাই, পেয়েছি তো। কি তথ্য বলো আমাকে। ভাই, ওরা চাইছে আমাদের মেয়ে একা এখানে রাজত্ব করার জন্য। ওরা তো তাহলে অনেক। কিন্তু ভাই, এই হামলার পিছনে কার হাত আছে তা আমি এখনো জানি না। কে হামলা করেছে তা জানাটা কিন্তু অনেক বেশি প্রয়োজন আমাদের। তাহলে তার আস্তানায় হামলা করতে পারতাম। কি করব ভাই, কোনোভাবে তো জানতে পারছি না। আচ্ছা, ওই দিন যাদের আমরা মেরেছি তাদের ছবি তো আছে আমাদের কাছে। হ্যাঁ, তা তো আছে। তাহলে ওদের ছবি সব গ্যাংস্টারের কাছে পাঠিয়ে দাও, দেখো কেউ ওদের চিনতে পারে কিনা। কিন্তু কারা আক্রমণ করেছে যদি ব্যাপারটা তাদের কাছে চলে যায়? যখন ছবি দিব তখন তো সবার কাছেই যাবে। তাহলে ভাই, যদি ওরা কোনো কিছুই না বলতে রাজি হয়? আগে ছবি পাঠিয়ে দেখো না কি হয়। জি ভাই, পাঠাচ্ছি। সবাইকে ছবি পাঠানো হয়, সাথে এটাও বলা হয় এদের মধ্যে কাউকে চিনে কিনা বা কারা ওর হয়ে কাজ করে, এসব কিছু জিজ্ঞেস করতে থাকে। সবাইকে পাঠিয়ে দিয়েছি, এখন দেখি কে কিরকম উত্তর দেয়। সবার উত্তর নেওয়ার পরেই বাকিটা দেখব কি করা যায়। আমি আপাতত তাহলে বাবার সিকিউরিটি দেখছি। জি ভাই, তাই করুন তাহলে। বাসায় ফিরে এসে তো বাবা মা একগাদা কথা শুনতে হয়। তুই কি কখনো ঠিক হবি না? আমি কি করেছি? তুই যে সারাক্ষণ বখাটেদের মতো ঘুরে বেড়াস, আবার রিলেশনও করিস। ওই মেয়ে কি তোর মতো বখাটে আর বেকার ছেলেকে বিয়ে করবে? আমার যে একটা গার্লফ্রেন্ড আছে, তুমি কি সেটা ভুলে গেছো? তা কি হয়েছে? ওই মেয়ে হয়তো আমাদের বংশ জেনেই রাজি হয়েছে। মোটেও না। যাই হোক, আমাকে কাল দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে কেন? একটা মিটিং আছে, সেজন্যই আমাকে যেতে হবে। তুমি কি এয়ারপোর্টে গাড়িতে করে যাবে নাকি অন্য কোনো উপায়? গাড়ি করেই তো যাব। তুমি হেলিকপ্টার নিয়ে যাবে? হেলিকপ্টার কেন? রাস্তায় তোমার উপর আক্রমণ হবে। কি বলছিস তুই? আমি ঠিকই বলেছি, তোমার উপরে আক্রমণ হবে, সেজন্য তুমি হেলিকপ্টারে করেই যাবে। আমার উপর আক্রমণ হবে? তা তুই জানিস কি করে? আমি কি করে জানি তা নিয়ে তোমায় না ভাবলেও চলবে। কিন্তু তোকে সব খবর দেয় কে? দেখো, তোমাকে যা বলেছি তা করো। হেলিকপ্টার দিয়ে যাবে, আবার হেলিকপ্টার দিয়েই আসবে, কোনো কিছু চেঞ্জ যেন না হয়। আর হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে যে যাবে তা এখন কাউকে মোটেও বলার দরকার নেই। জানি না তোর মাথায় এসব কি চিন্তা আসছে। ঠিক আছে, যাও তাহলে তুমি। পরের দিন তাই করে। এতে যারা মারার চেষ্টা করেছিল তাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে গেল। তবে কে বা কারা এমনটা করেছিল তা এখনও কোনোভাবেই বলা শিওর না। যখন পুরোপুরি জানা হবে তখনই জানানো হবে আপনাদের। আকাশ চলে আসে আস্থানায়। বাবাকে তো বলে কোনোভাবে পার করেছি, কিন্তু এখন আবার নতুন করে কে আক্রমণ করতে চাইছে সেটাই তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না। আমাদের যে করেই হোক বের করতে হবে। আচ্ছা, মিমের বাবা করেনি তো? মিম কে? ও তুমি চিনবে না। আচ্ছা, আমি যাই, আগে ওনার সাথে কথা বলি, তাহলে হয়তো কিছুটা আমি জানতে পারবো। আচ্ছা, তাহলে যান, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে, থাকো তাহলে, আমি গেলাম। ওখান থেকে চলে আসে মিমের বাড়িতে। ওখানে মিমের বাবা আর মিমও ছিল। আপনাকে তো চিনলাম না। আমাকে না চেনার কথা, আপনার বাবাকে ডাকুন তো। বাবাকে কেন ডাকতে হবে? ওনাকে ডাকুন, তাহলেই বুঝতে পারবেন। বাবা, বাবা, ও বাবা, কেউ একজন তোমাকে খুঁজতে এসেছে। আমাকে খুঁজতে কে এসেছে? তুমি নিচে এসে তো দেখে যাবে। উনি নিচে আসে। এবার মিম ওখান থেকে চলে যায়। ওর বাবা ওখানে আসার পরে, কেন এসেছিস আমার বাড়িতে? এসেছি একটা প্রশ্ন করতে, আর তার উত্তর আমি জেনে তারপর যাব। কি প্রশ্ন বল আমাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে হামলা কে করতে চেয়েছিল? তা আমি জানি। সত্যি করে বলো। ওনার উপরে যে হামলা হয়েছিল তার কোনো নিউজ তো এখনো কোথাও দেয়া হয়নি, তাহলে তুই কি করে জানিস?
আমি কি করে জানি তা বড় কথা না, আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? দরকার আছে। ফোন হাতে নিয়ে কমিশনারের কাছে নাম্বার পাঠিয়ে দেয়। এই তোর সাহস তো অনেক বেড়ে গেছে। যদি আমি কখনো শিওর হই ওনার উপরে তুই আক্রমণ করতে চেয়েছিস, তাহলে তোর অবস্থা আমি কি করব তা তুই নিজেও বুঝতে পারবি না। তুই কি ভুলে গিয়েছিস আমি কে? আমি যদি তোর পথ কেড়ে নিতে পারি, তাহলে তোকেও কেড়ে নিতে আমার বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছিস? দেখ, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কে হামলা করেছে তা আমি নিজেও জানি না। জানিস কি জানিস না সেটা তো আমি পরেও জানতে পারবো। আপনাকে আপাতত এখন একটা কথা বলি, যদি আমি জানতে পারি তুই এইসবের মধ্যে আছিস, তাহলে তোকে কেউ বাঁচাতে পারবে না। কতগুলো বলে চলে আসে মিমের বাবা, তো বুঝতেই পারছে না কি করবে আর কি বলবে, কেননা এখন উনি কোনো কিছুই জানে কি না বা এর পেছনে আজও ওনার হাত আছে কি না তা আপনারাও পরে জানতে পারবেন। দুদিন পরে আকাশের বাবার ফেরার সময় হয়ে আসে। আমি তো আর কিছু ঘন্টার মধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছাবো। আমি তোমার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছি, তুমি বরং সেটা করেই বাসায় ফিরে আসিও। ঠিক আছে, কিন্তু আমার ওপর কে হামলা করতে চেয়েছে সে বিষয়ে তুই কিছু জানিস? আমি খোঁজ লাগিয়েছি, চিন্তা করো না। ঠিক আছে। এদিকে ইরাকে ফোন দেয়। তুমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলে একদিন আগে? হ্যাঁ, কিছু কি হয়েছে? হয়েছে তো। আমি তো তেমন কিছুই করিনি। তুমি ওর বাবাকে ওয়ার্নিং দিয়ে এসেছো? সেটা তো দিয়েছি। কেন, কি দরকার ছিল বলো? কিছুটা দরকার তো ছিল। তুমি কি জানো তোমার কারণে মিম আমাকে কতগুলো কথা শুনিয়েছে? কিন্তু মিমের বাবা যে মোটেও ভালো না, তা কি তুমি জানো? ওর বাবার ব্যবহার ভালো না, সেটা আমি জানি। আমি ব্যবহারের কথা বলিনি। তাহলে কিসের সমস্যা? উনি কাউকে মারতে চেয়েছে। এই আর নতুন কি, উনি তো এরকমটা করতেই থাকে। কিন্তু এবারে ওনার ভাগ্য অনেকটাই ভালো। কেন, কি করেছে উনি? স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি মারতে চেয়েছিল। যদিও পুরোপুরি ব্যাপারটা এখনও শিওর না আমি, তবে শিওর হওয়ার জন্য আমি ওনার বাসায় গিয়েছিলাম। ওই তোমাকে এত পণ্ডিতগিরি করতে কেউ কি বলেছে? হ্যাঁ, পুলিশের কাজ তারা করবে, সেসব না জেনে তোমার কি দরকার এই সব করার? ঠিক আছে, গেলাম না। রাতে আমার সাথে এসে দেখা করবে আমার বাসায়। কিন্তু তোমার বাবা মা? তাদের আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে, তাই হবে। কিছু ঘন্টার পরে আকাশের বাবা চলে আসে বাসায়। উনি এসে রেস্ট নিতে থাকে। এইদিকে আকাশ ইরাদের বাসায় আসে। ওখানে আরও কিছু লোকজন ছিল। ব্যাপারটা কোনো কিছুই আকাশের মাথায় ঢুকছে না। কে তুমি? চুপ করে আছো কেন? বলো তুমি কে? তোমাকে আমার কেন জানি চেনা চেনা লাগতেছে অনেক বেশি। তুমি কি করে চিনবে? আমি সেই ছেলে যাকে আপনি সিকিউরিটি হিসেবে রাখতে চেয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি এই সময়ে এখানে কেন? আমাকে তো ইরা বলেছিল আসার জন্য। ও কেন তোমাকে আসার জন্য বলবে? তা আমি জানি না, আপনি ইরাকে ডেকে নিন, তাহলেই হবে। ও উপরে আছে, একটু পরে নামবে। তুমি বসো এইখানে। চেনা নেই জানা নেই ওকে এদের সামনে বসতে দিচ্ছ কেন? দেখছো না ওনারা কেমন করে তাকিয়ে আছে ওর দিকে? আরে তুমি বসো, দেখি না কি হয়। আঙ্কেল, এনারা কারা? এনারা ইরাকে দেখতে এসেছে। ও আচ্ছা, আঙ্কেল। একটু পরে ইরা নেমে আসে আকাশের পাশে বসে। এতে ছেলে একটু অবাক হয়। বাবা, তোমার কিছু বলার আগে আমি ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। ঠিক আছে। আকাশ, তুমিও আমাদের সাথে চলো। ও কেন যাবে তোদের দুজনের মধ্যে? আকাশ চলো। ওরা তিনজন উপরে আসে। আকাশকে সাথে রেখে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আসলে ইরা আকাশকে ওর বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, আর ছেলেটা যেন নিজের ইচ্ছেতে বিয়েটা ভেঙে দেয়। সেজন্য ইরা ওদের নিয়ে উপরে আসে। আশা করি বিয়েটা আপনি ভেঙে দিবেন। একটু পরে নিচে এসে ছেলে ওর বাবা মাকে নিয়ে চলে যায়। আচমকা চলে যাওয়াতে ওনারা ইরাকে অনেক প্রশ্ন করতে থাকে। দেখো বাবা মা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। ও একজন মন্ত্রীর ছেলে ছিল, তোকে অনেক সুখেই রাখবে রে। টাকার ক্ষমতা সবসময় সুখের হয় না। তা এই ছেলেকে কেন এনেছিস? ও আমার বডিগার্ড হয়ে থাকবে এখন থেকে। আর তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন? তুই কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না? কি জানো আর কি বোঝো শুনি? তুই এই ছেলেকে ভালোবাসিস? তোমাকে এই কথা কে বললো?
বলার কি আছে? তুই এই ছেলেকে নিয়ে এসে বিয়েটা ভেঙে দিয়েছিস। ঠিক বলছো, আমি এমনি এমনি একটা রাজ্য চালাই না। ঠিক ধরেছ। তবে এরা তুই যা ভাবছিস তা কখনোই ঠিক হবে না। নাই এই ছেলেকে আমরা জামাই হিসাবে মেনে নিব। আন্টি, আপনারা কিন্তু ভুল বুঝছেন। তুমি কেন কথা বলছো এখানে? তুমি এখান থেকে আসতে পারো। তুমি যাও, আমি পরে কথা বলবো। কি করে চলে আসে। এরা ওর বাবা মার সাথে আরও কথা বলতে থাকে। আকাশ বাসে ফিরে আসে। আচ্ছা শোন, ওই মেয়েকে নিয়ে আমাদের বাসায় একদিন নিয়ে আয়। তার কি প্রয়োজন? কি প্রয়োজন মানে? আমার ছেলের বউকে কি আমি দেখব না? দেখবে, মানা তো করিনি। তোমাদের তো দেখা হয়েছিল একবার, তাহলে আবার কেন দেখা করতে হবে? ঠিক আছে, কিন্তু ওকে বাসায় নিয়ে না হয় আসলি, কিন্তু বাইরে তো দেখা করাবি। ঠিক আছে, তাই হবে। রাতে ইরাকে কল দিয়ে ব্যাপারটা জানাই। ও রাজি হয়ে যায়। সেজন্য আকাশ ওর মাকে নিয়ে ইরার সাথে আসে দেখা করার জন্য। আন্টি আজকে আবার দেখা করতে চাইলেন? আমি কি আমার ছেলের বউয়ের সাথে কি দেখা করতে পারি না? জি আন্টি, অবশ্যই পারেন। আচ্ছা শোনো, তোমার ঠিকানা আমাদের দাও। ঠিকানা কেন আন্টি? বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। মা, কি হচ্ছে এসব? তুমি দেখা করতে চেয়েছো, সেজন্য আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি তো এসেই বিয়ের কথাবার্তা বলা শুরু করে দিয়েছো। তো কি করব? তুই তো এত সহজে বিয়ে করবি বলে তো আমার মোটেও মনে হয় না। যা খুশি হোক, যখন সময় হবে তখন বিয়ে করব। তুমি এই নিয়ে মোটেও কোনো কিছু ভাবতে যেও না। তাহলে এখন চলো। আমি আজকে ওর ঠিকানা নিয়েই ছাড়বো। থাক না মা। কোনো থাকাথাকি নাই, তুমি বলো ঠিকানা কি? ইরা এবার অনেকটা চাপে পড়ে ঠিকানা বলে দেয়। এবার উনি খুশি হয়ে চলে আসে। আকাশ ইরার কাছে ক্ষমা চেয়ে নেয় ওর মা এরকম করার জন্য। আরে এরকম তো করবেই, যা করাটা স্বাভাবিক। কিন্তু মা যদি সত্যি সত্যি তোমাদের বাসায় যায়? আমার বাবা এমনিতেই মানা করে দিবে, কিন্তু যদি কোনো কারণে অপমান করে বসে তোমার মাকে, তখন কি করব? আচ্ছা, আমি চেষ্টা করব মাকে আটকানোর। ঠিক আছে, যদিও আসে আমি তাহলে বাসায় থাকার চেষ্টা করব। ঠিক আছে, দেখো কতটুকু কি করা যায়। আচ্ছা, মিমের বাবার সাথে তোমার ঝামেলা কি সেরেছে? হ্যাঁ, ওনার সাথে ঝামেলা নেই, কিন্তু উনি তাও আমার সাথে ঝামেলা করবে, কারণ আমি ওনার পদ যে কেড়ে নিয়েছি সেই জন্য। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গেছে, এই নিয়ে আর কথা বলে কোনো কাজ নেই। তবে তুমি করলে কি করে, এটাই তো আমি ভেবে পাচ্ছি না। ওইগুলো আর জানতে চেও না। আচ্ছা, রাখি তাহলে। দুদিন পরে আকাশে মা সরাসরি চলে আসে ইরাদের বাড়িতে। না ইরা এই ব্যাপারে কোনো কিছু জানে, না আকাশ। ওনাকে দেখে ইরার বাবা মা তেমন একটা চিনতে পারেনি। কিভাবে চিনবে, তাকে তো ওরা আগে কখনো দেখেনি, সেজন্য। আপনাকে তো চিনলাম না। আমাকে না চেনারই কথা, ইরাকে একটু দেখে দিবেন। আপনার পরিচয় কি আর এত কিছু কার জন্য? ইরাকে ডেকে দিন, তাহলে বুঝতে পারবেন আমি কে। নিচে কথার শব্দ শুনে ইরা এসে এসব দেখে। আন্টি, আপনি এখানে কেন, তাও এই সময়ে? এসেছি তোমার পরিবারের সাথে কথা বলার জন্য। আমার পরিবারের সাথে কিসের কথা? তোমার আর আকাশের বিয়ের কথা বলার জন্য। তাহলে আপনি এই ছেলের মা? জি, ঠিক ধরেছেন, আমি এসেছি ওদের বিয়ের কথা বলার জন্য। আমি তো আপনার ছেলের সাথে আর মেয়ের বিয়ে দিব না। কেন দিবেন না? কেন দিব না তা আমি আপনাকে বলতে বাধ্য নই। আমাকে তো বলতেই হবে। দেখুন, আপনি বাড়িতে মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়ে চলে যান। মাঝখান দিয়ে কোনো ঝামেলা করতে চাইছেন বলুন? ঠিক আছে, ঝামেলা আমিও করব না। তবে একটা কথা আপনাকে বলে যাই, এরা যদি কারো বাড়ির বউ হয়ে যায়, সেটা আমার বাড়িতেই হবে। কথাটা কিন্তু মাথায় রাখবেন বলে দিলাম। আমিও দেখব কিভাবে তা সম্ভব হয়। ঠিক আছে ইরা, আমি আজকে গেলাম, তবে চিন্তা করো না, কয়েকটা দিন অপেক্ষা করো। তুমি দেখবে তোমার বাবা নিজেই তোমাকে আমার ছেলের হাতে তুলে দিবে। সে আশা কখনো পূরণ হবে না। ইরা, তুই রুমে যা। আন্টি, সত্যি আমি খুবই দুঃখিত, বুঝতে পারিনি। ওইসব নিয়ে তুমি একদম ভেবো না ইরা। ওই বাড়ি থেকে চলে আসে। তবে ওদের যা কিছু হয়েছে তা আকাশকে আর জানানো হয়নি। এইদিকে ভাই, এই লোকটাকে চিনেন? না তো, কে এই লোক? এই সেই লোক যিনি আপনার বাবার উপরে হামলা করতে চেয়েছিল। এর ঠিকানা বা কোনো কিছু কি জেনেছো? হ্যাঁ, এই লোকটা টাকার বিনিময়ে মানুষকে মারে। এছাড়াও ওর অন্য কোনো পরিচয় আছে? আর কি থাকতে পারি?
সামান্য ছোটোখাটো লোক এই কাজ করার সাহস পাবে না। যদি ও আক্রমণ করে, কিন্তু কেন করেছে তা তো জানতেই হবে আমাকে। সেটা কি করে জানবো? তার জন্য একে আগে উঠিয়ে নে, তাহলেই বোঝা যাবে সব কিছু। ঠিক আছে, আমি ওকে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। এইদিকে ইরার রুমে ওর বাবা মা আসে। এসে আকাশের মা আশা ইরাকে নিয়ে অনেক কথাই বলে চলে যায়। এ কোন বিপদে পড়লাম? আমি নিজে বাঁচতে ওকে বয়ফ্রেন্ড সাজালাম, আর নিজে বাঁচতে আমাকে গার্লফ্রেন্ড বানানো। এখন তো দেখছি আমাদেরকে ওর মা সত্যি সত্যি এক করে দিবে। এইদিকে লোকটাকে খোঁজার চেষ্টা করতে থাকে। অনেকটা দিন যাওয়ার পরে ওই লোককে খুঁজে পায়। ভাই, ওকে তো পেয়েছি, এখন কি করা যায়? ওকে বেঁধে রাখ আস্তানায়, আমি এসে বাকিটা দেখি কি করা যায়। জি ভাই, দেখেন তাহলে। কিছুক্ষণের ভিতরে আকাশ ওখানে আসে। এসে ওই লোকটাকে ইচ্ছে অনুযায়ী মারতে থাকে। অনেকটা মারা হয়ে গেলে দেখ, যদি বাঁচতে চাস তাহলে সবটা স্বীকার কর। আমি জানি তুই অন্য কারো কথায় এই কাজটা করেছিস, সেই জন্য তুই ওর নাম্বারটা আমাকে বলে দে। এর বেশি আর কোনো কিছুই তোকে বলতে হবে না। আমাকে কেউ অর্ডার দেয়নি। ওনাকে মারার প্ল্যান তোর মাথায় আসলো কি করে? আমার সাথে ওনার পুরো শত্রুতা ছিল, সেজন্য আমি ওনাকে মারতে চেয়েছি। কীরকম শত্রুতা? 3 বছর আগের কথা। হ্যাঁ বল, কি কথা? আমার আগেও একটা গ্যাং ছিল, সেই গ্যাংয়ের প্রধান ছিলাম আমি। তারপর কি হয়েছে তা বল। আমি বাচ্চা থেকে শুরু করে সব রকম খারাপ কাজ করতাম। তোর মুখের দিকে তাকালেই তো বোঝা যায় সব কিছু। ওনার টার্গেট এসে আমার উপরে পড়ে। তোর উপরেই তো পড়বে। এত খারাপ কাজ যখন করিস তখন তোর উপরেই তো আসবে। উনি পুলিশকে নির্দেশ দেয় যেন আমার সব কিছু ধ্বংস করে দেওয়া হয়। তাহলে তুই বেঁচে গেলি কি করে? আমার উপর আক্রমণ হয়েছে, আমার লোকজন তো মারা গেছে অনেক, আবার অনেক পুলিশের হাতেও ধরাও খেয়েছে। তাহলে তুই এটা বলতে চেয়েছিস তুই জেল খেটে তারপর আসলি প্রতিশোধ নেওয়ার জন্য? হ্যাঁ, ঠিক ধরেছিস। কিন্তু এখন লাভ কি হলো? জেল থেকে বের হয়ে চাইলে তো ভালো হয়ে যেতে পারতি, কিন্তু তুই তো কোনো মতেই আর ভালো হলি না। ওকে মারার পরে আমি ঠিক হব। কিন্তু সেই সব তো তুই আর পারবি না। কে বলেছে আমি পারবো না? আমি বলেছি, কারণ তুই তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। আমি নাই বাঁচতে পারি, কিন্তু আমার লোকজন তো আছে, তারা ঠিকই স্বরাষ্ট্রমন্ত্রীকে মেরে ফেলবে। তোর সেই স্বপ্ন যে সত্যি হবে না। যাই হোক, এখন তুই তোর ঠিকানা বল। আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? তুই ঠিকানা জানতে চাইবি আর আমি বলে দেব? তুই তো দেখি আসলে অনেক চালাক। যদি আমি মারা যাই, আমার লোকেরা ঠিকই বাকি কাজগুলো করে নেবে। তুই এই নিয়ে কোনো চিন্তাই করিস না, আমি তোর লোকেদের ঠিকই জায়গা মতো পৌঁছে দিব। তবে তার আগে আমি তোকে মেরে ফেলবো। ভাই, ওকে এখন মারার দরকার নেই, এই শালাকে আগে বাঁচিয়ে রাখি। যদি ওর থেকে কিছু তথ্য বের করতে পারি তাহলে তো আমাদের জন্য আরো ভালো কাজ একটা হবে। ঠিক আছে, ওকে ভিতরে নিয়ে আটকে রাখ, তাহলে বাকিটা দেখি কি করা যায়। বলা যাচ্ছে না ওর গ্যাংয়ে কতজন লোক আছে এখন, সেজন্য ওকে বাঁচিয়ে রাখাটা জরুরি। তবে ওকে প্রতিনিয়ত শাস্তি দিতে হবে যেন ও মুখটা খোলে। বুঝতে পেরেছিস? জি ভাই, বুঝতে পেরেছি। সবটা বুঝিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? তুই ইরাকে আজকেই বিয়ে করে আনবি। এইসব কি বলছো আম্মু? আমি ঠিকই বলেছি, তুই আজকে যাবি, গিয়ে ইরাকে বিয়ে করবি, তাও পালিয়ে। পালিয়ে কেন করতে হবে? সেটাই তো, ওকে দেখতেও বখাটেদের মতো লাগে। তোমার কি আজও মনে হয় ওর সাথে কোনো মেয়ে এভাবে পালিয়ে যাবে? সেই কথাটাই তো আমি মাকে বলছি। তুই ইরাকে বিয়ে করে তারপর এই বাড়িতে ফিরে আসবি। যতদিন তুই বিয়ে না করতে পারবি ততদিন তুই এই বাড়িতে ফিরতে পারবি না, বলে দিলাম। এটা আবার কেমন কথা মা? আমি যা বলেছি সেটাই হবে। এই কথা নড়চড় যেন না হয়, বলে দিলাম আমি। কি করার বাধ্য হয়ে ইরাকে জানাই। আকাশের মাঝে ইরাদের বাসায় এসেছিল সেগুলো বলে। তাহলে মা এই কারণে এইগুলো বলেছে? কিন্তু এখন কি করবেন? বাবা মাও তো আমাকে জোর করে বলেছে বিয়ে দিয়ে দিবে। এখন কি করবেন ভাবছেন? আচ্ছা, আমি বরং আপনার বাড়িতে এসে কয়েকটা দিন থাকি। সেটা কিভাবে? কেন আবার? আপনার বাবা মা তো বলেছে বউ নিয়ে বাড়িতে ফেরার জন্য। আচ্ছা, তাহলে বাইরে দেখা করুন, তারপর নিয়ে আসবো আমাদের বাসায়। আমি তাহলে রাতে দেখা করব। রাতে ইরা বের হয়। ওকে কোনো মতো বইয়ের পরিচয় দিয়ে আকাশ ওর বাড়িতে নিয়ে আসে। বাড়ি দেখে ইরা তো পুরাই অবাক।
এটা কার বাড়ি? কার আবার? আমার বাড়ি। কি এত বড় বাড়ি তোমার? হ্যাঁ, কেন? আমার কি বড় বাড়ি থাকতে পারে না? বাড়ি থাকতে পারে তা আমি বুঝেছি, কিন্তু এত বড় বাড়ি যে থাকবে তা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এখন ভিতরে চলো। যদি বাবা মা জিজ্ঞেস করে বলবে আমরা বিয়ে করেছি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, বলো দিব। ভিতরে এসে ইরা আরও বেশি অবাক হয়, কেননা বাড়ির ভিতরে আরও বেশি সুন্দর। যা, তুই তাহলে শেষমেশ আমার কথা রেখেছিস। কিন্তু এভাবে কারো মেয়েকে উঠিয়ে নিয়ে আসার কি কোনো দরকার ছিল? ও আমার ছেলে, সেই জন্য আমার কথাই শুনবে। তুমি একদম চুপ করে থাকো, বুঝতে পেরেছ? আচ্ছা, ওদের এখন রুমে নিয়ে যাও, আমি বরং একটু ওই দিকটায় যাই। চলো বৌমা। ওদের রুমে নিয়ে আসে, তারপর খাবার নিয়ে এসে দিয়ে যায়। খাবার শেষে তোমরা তাহলে সময় কাটাও, আমি বরং যাই। কয়েকটা দিন পরেই বড় করে একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিব। তার কি দরকার? দরকার আছে বলেই তো বললাম, সবাইকে তো জানাতে হবে। তার এখন কোনো প্রয়োজন নেই। যখন জানানোর দরকার হবে তখন জানাবো সবাইকে। ঠিক আছে, আমি এখন যাই তাহলে। ওখান থেকে চলে আসে। রাতে ইরা আকাশ গল্প করতে থাকে। ইরাকে বিছানায় দিয়ে আকাশ নিচে শুয়ে পড়ে। রাত অনেক হয়েছে, সেই জন্য ঘুমান। সকালেও এই নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে, তবে রাতে আবার বিছানায় চলে আসবে না তো? আমাকে দেখে কি লজ্জা মনে হয় আপনার? মনে তো হয় না, তাও বলা তো যায় না। আচ্ছা, ঘুমান তাহলে। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে এরা বিছানায় নেই। সেজন্য আশেপাশে দেখতে থাকে, তা পায়নি। সেজন্য অশ্মি দরজা খুলে যে ভিতরে দেখলো এরা চিৎকার করতে যাবে, তখনই ওর মুখে হাত দিয়ে ধরে ফেলে। চিৎকার করছেন কেন? না বলে দরজা খুলে সব দেখে নিলেন, তাহলে চিৎকার করব না তো কি করব শুনি? দরজা আটকে কি গোসল করা যেত না? আমার অভ্যেস নেই। তাহলে অভ্যাস করে নিন। আগে টাওয়াল পরে নিন, নয়তো কিছু একটা ঘটে যেতে পারে। এবার আকাশকে ধাক্কা মেরে বের করে দেয়। একটু পরে বের হয়ে আসে। এবার আকাশ ভিতরে যায়, ততক্ষণ এরা রেডি হয়ে নিচে নামে আকাশের মাকে সাহায্য করার জন্য। আরে তুমি কেন এখন আসতে গেলে? আপনাকে সাহায্য তো করতে হবে। কাজের এতগুলো লোক আছে আমাদের। এখন থেকে আমি করব রান্না, সাথে আপনাকে সাহায্য করব। ঠিক আছে। আকাশও কাজ শেষ করে নাস্তা খেয়ে বের হতে যাবে। তখন কিরে, কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। নতুন বউ রেখে কেউ বাইরে যায়? সন্ধ্যার আগেই ফিরে আসবো আমি, কাজ আছে আমার বাইরে। ঠিক আছে, যা তাহলে। ওইদিকে ইরাকে না পেয়ে ওর বাবা মা তো খুঁজতে খুঁজতে শেষ। থানায় ডায়েরিও করেছে, কিন্তু তাও কোনো সন্ধান পায়নি। পাবে কী করে? তারা আকাশ কোনো পরিচয় জানে না। তখনই নাজমা বেগমের মাথায় বুদ্ধি এলো। আচ্ছা, আমরা একটা কাজ করি। যে মহিলা আমাদের বাসায় এসেছিল, আমরা বরং ওই মহিলার খোঁজ নেই। আমি শিওর ওই মহিলা ইরাকে ফুসলিয়ে নিয়ে গেছে। বাড়িতে থাকা সিসিটিভি ভিডিও ওই মহিলার নামে যাই থানায় মামলা করতে। তখন পুলিশ সব কিছু নিয়ে নেয়। দেখুন, ওনাকে দেখে অনেক প্রভাবশালী মনে হচ্ছে। একটা কাজ করি, আমি কমিশনার স্যারকে বিষয়টা বলি, উনি একটা ব্যবস্থা তাহলে করতে পারবে। ঠিক আছে, আমি ওনার কাছেই যাচ্ছি। কি করার, কমিশনার অফিসের দিকে যেতে থাকে। ওইদিকে আকাশও লোকটার আস্থানার খবর জানতে পারে। ভাই, এবার কি করবেন? কি আর করব বলো, সরাসরি হামলা করব। লোকজন রেডি করো। ঠিক আছে ভাই, কিন্তু এই ব্যাটাকে কি করব? ওকে তো মেরে ফেলাই ভালো, বাঁচিয়ে রেখে আর কি কাজ। কিছুক্ষণ বাঁচিয়ে রাখি, ওখান থেকে ফিরে না হয় ওকে মেরে ফেলবো। এটা করা যায়? ঠিক আছে, চলুন তাহলে। ওরা নিজেদের দলবল নিয়ে বেরিয়ে পড়ে লোকটার আস্থানার দিকে। কিছুক্ষণের ভিতরে পুরো আস্থানা ধ্বংস করে দেওয়া হয়। ওখানে থাকা যা কিছু আছে সবটা শেষ করে দেয়। সবকিছু তো শেষ, এবার চলুন তাহলে ফিরে যাই। হ্যাঁ চলো। ওরা আস্থানায় আসে, এসে দেখে আকাশে কিছু লোক মারা গেছে। কেউ না কেউ এখানে হামলা করেছিল। ভেতরে এসে দেখে লোকটা নেই। সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, তখনই বুঝতে পারে এখানে জাফর এসেছে। এবার কি করবেন ভাই? জাফর আর ওই লোক, ওদের দুজনকে মারার ব্যবস্থা করতে হবে। খোঁজ লাগাও কিভাবে কি করতে হবে। ঠিক আছে, আমি 1-2 দিন সময় নিন। এত সময় হবে না। এখান থেকে যতগুলো সিসিটিভি দোকান বা অফিস পড়ে সবগুলো চেক করে দেখতে হবে কোথায় গিয়েছে ওরা। কত বড় সাহস আমার আস্তানায় এসে হামলা করে। ওরা তো খুঁজতে থাকে লোকটা, আর জাফর বসে আছে। অনেক বাঁচার বাঁচলাম আমি। আচ্ছা, ওরা এখানে আবার হামলা করবে না তো? সেটা আমি কি জানি, এটা তোমার আস্তানা, তুমি তো জানো।
এখানে তো সে ভয়টা নেই, নিশ্চিন্তে থাকতে পারো। একটু ঘুমাই তাহলে, শালারা আমাকে অনেক মেরেছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়। 2 ঘন্টা পরে ওরা ওদের লোকেশন খুঁজে পায়। আরও কিছু হাতিয়ার নিয়ে চলো, ওদের দুজনকেই মারতে হবে। জি ভাই, নিচ্ছি। ওরাও বেরিয়ে পড়ে। এইদিকে ইরার বাবা মা কমিশনারকে সবটা বলতে থাকে। বলা শেষে উনি যেই ছবি দেখে তখনই শিওর হয়। আপনি শিওর তো? হ্যাঁ শিওর। আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি বরং নিজেই ওখানে চলে যান। ওখানে গেলেই কি পাবো? যদি আপনার মেয়ে ওখানে থেকে থাকে তাহলে অবশ্যই পাবেন। ঠিকানা নিয়ে ওনারা সেখানে যেতে থাকে। ওরাও যেতে থাকুক। ততক্ষণে আকাশ জাফরের রাস্তানে চলে আসে। এসেই গোলা বারুদ দিয়ে হামলা করতে থাকে একের পর এক জায়গায়। কেন হামলা করলো? আমি শিওর ওই ছেলেটা চলে এসেছে। তাহলে তো কোনোভাবেই বসে থাকলে চলবে না। তাড়াতাড়ি করে লোকজনকে বলো আক্রমণ করার জন্য। ওরাও এবার আক্রমণ করতে থাকে। 2 গ্রুপের মাঝে ভালোই একটা আক্রমণের দৃশ্য দেখা যায়। অনেকটা সময়ের পরে লোকটাকে মেরে ফেলা হয়। এখন শুধু বাকি আছে জাফরের খেলা শেষ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই ভাই আমাকে ছেড়ে দে। তোকে ছেড়ে দিলে তুই আবার কোনো না কোনোভাবে আক্রমণ করবি। না, আমি আর কোনো আক্রমণ করব না। তোকে তো আমি সে সুযোগই দিব না, বুঝতে পেরেছিস? তাহলে এখন কি করা যায় ভাই? ওকে সরাসরি মেরে ফেলা ছাড়া আর কোনো অপশন নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে ভাই, মেরে ফেলি ওকে। এবার জাফরকে নিমিষে শেষ করে দেওয়া হয়। পুরো জায়গা ধ্বংস করে দেওয়া হয়। কিছুক্ষণ পরে তোমরা আস্তানায় যাও আর রেস্ট নাও। ঠিক আছে ভাই। ওরাও যে যার মতো যেতে থাকে। ইরার বাবা মা বাড়ি দেখে অবাক হয়। তারপর সিকিউরিটির সাথে কথা বলে ভিতরে আসে। কেননা ওই দিন যখন ওদের বাসায় আসে, সাথে যে সিকিউরিটিগুলো এনেছিল তারা দেখতে পেয়ে এখন ভিতরে আসতে দেয়। রফিক চৌধুরী আকাশের বাবা মাকে দেখে চিনতে পারে। স্যার আপনি এখানে কেন? আমার বাড়িতে আমিই থাকবো। তুমি কি ওনাকে চেনো? আরে উনি আমাদের রাজ্যর স্বরাষ্ট্রমন্ত্রী। নাজমা বেগমও সালাম দেয়। ততক্ষণে পারুল আক্তার ওখানে চলে আসে। ওনাকে দেখে তো আপনারা এসেছেন, ভালো করেছেন। বসুন এখানে। আমি কে তা বুঝতে পারছেন না, তাই তো? একটু পরেই বুঝতে পারবেন। একটু পরে ইরাও নিচে নামে। আকাশের বাবা মা পুরো বিষয়টা বিস্তারিত বলে। ইরা তো শুনেই অবাক হয়। কেননা আকাশের বাবা মার পরিচয় জানতো না। ইরার বাবা মাও সবটা শুনে বুঝতে পারে ওনারা কত বড় ভুল করেছে। আকাশ যখন আপনার ছেলে, তখন আমাদের আর কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। ওই দিনের ব্যবহারের জন্য অনেক দুঃখিত আমরা। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। এখন যখন আমরা আত্মীয় হই তখন এই সব নিয়ে আর নাই কথা বলি। ইরা আর আকাশ যখন বিয়ে করেছে তখন আমরা বরং অনুষ্ঠান করার ব্যবস্থা করি। তাহলে তো মন্দ হয় না। মা, আমরা বিয়ে করিনি এখনো। না করলেও সমস্যা নেই। দরকার হলে আমরা যত তাড়াতাড়ি পারি তোদের বিয়ে দিব। কার সাথে কার বিয়ে? ভিতরে এসে যখন বাকিদের দেখে তখন আর বুঝতে বাকি রইল না কোনো কিছুই। তুই ভালো সময় এসেছিস। তোর আর ইরার বিয়ে আমরা যত তাড়াতাড়ি পারি দিয়ে দেব। কিন্তু এরা কি আমাকে বিয়ে করবে? এরা তো নিজেই রাজি হয়েছে। কিভাবে রাজি হলো? তোমরা একজন আরেকজনকে ভালোবাসো, তাহলে রাজি কেন হবে না? এরা তোমার সত্যি কোনো আপত্তি নেই তো? আমার মোটেও আপত্তি নেই। আপনারা বিয়ের তারিখ ঠিক করতে পারেন। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। ওদের তো বিয়ে ঠিক হয়ে গেল। আপনাদের সবাইকে কিন্তু আমন্ত্রিত করলাম, অবশ্যই সবাই আসবেন।